আমরা এখন একটু তাহলে উই ক্যান স্টার্ট আওয়ার প্যানেল ডিসকাশন। সো আমাদের আজকে বেশ কয়েকজন প্যানেলিস্ট আছেন, বেশিরভাগই আমি দেখছি চলে এসছেন। প্রথম আমি সবাইকে ডাকবো, জাস্ট তারপর একটু পরিচয় করা দিই অনেকের জন্য। আবুল কাশেম খান, কাশেম ভাই আমাদের সামনে আছেন, চেয়ারপারসন বিল্ড, উনি অনেকেই চিনেন, ঢাকা চেম্বারের আগে হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ঢাকা চেম্বার, এবং বিল যেটা মোস্ট প্রবলি ঢাকা চেম্বারই ইনিশিয়েট করেছে, তাই না? মাচ মোর রেগুলেটরি রিফর্ম অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট টাইপ অফ থিংস, ক্লাইমেট রিফর্ম, যেটা নিয়ে আসলে আমরা আজকে কথা বলছি। তো হি ইজ অ্যাকচুয়ালি দ্য চেয়ারপারসন অফ বিল্ড, সো হি ক্যান অ্যাকচুয়ালি পুট সাম পার্সপেক্টিভ অন সাম অফ দোজ রেগুলেটরি ইস্যুস। Dr. Mashrur Riaz আছেন, you all know him, he is the chairman and CEO of Policy Exchange. রিয়াজ ভাই আমাদের এরপরও আরেকটা যেটা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপোর্ট গ্রোথের, হি ইজ অলসো দ্য কিনোট স্পিকার, হি উইল অলসো বি হিয়ার। Mahadi Amin, he's here, he's going to come. Okay, so he's the advisor to BNP acting chairperson. He will also be in this panel. Amader Dr. Nokibur Rahman, he will actually join from US. He is also the spokesperson of Bangladesh Jamaat-e Islami in USA. He's also an academician and finance professor. Khaled Saifullah, joint convener NCP. Khaled, are you there? আচ্ছা, খালেদ বোধহয় রাস্তায় আছেন। সো ডক্টর মনজুর হোসেইন, মেম্বার জেনারেল ইকোনমিক ডিভিশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং। মঞ্জুর ভাই একটু আগে বললো যে রাস্তায় স্টাক আছেন, বাট হি উইল অলসো বি জয়নিং, অ্যান্ড হি ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্য টাস্ক ফোর্স অফ রিস্ট্রাটেজাইজিং ইকোনমি দ্যাট আই মেনশন লিটল বিট অ্যাগো। প্রফেসর এম তামিম, energy analyst and energy expert. He is also vice chancellor, Independent University of Bangladesh. You all know him, and he was also a member of the white paper task force. Ishrafil Khoshru, another politicians, very young politicians we have from BNP. He is BNP's chairperson's advisory committee on foreign affairs. He will be joining. Snehashish Borua, a very young professional in accounting and chartered accountant. He will actually focus more on the tax and other related issues, particularly on the reform requirements. And Wasim Alim, he is the CEO of Chaldal, who has actually been very successful in raising number of VC firms from lot of foreign investors, including IFC and others. He can also say his context and experience and other kind of suggestions. So আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের প্যানেলিস্টরা আছেন তাদেরকে স্টেজে চলে আসতে, and I will actually request Brain, one of the organizers, Brain's executive director, Dr. Shafiqur Rahman, to moderate the session. Please, যারা প্যানেলিস্ট তাদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করবো স্টেজে ওঠার জন্য। তারপরে খসরু ভাই, আপনি যখনই বলবেন আপনি ইউ ওয়ান্ট টু জাস্ট স্পিক, উইল ওকে। আমাদের সরি আরেকজন আছেন, মিস্টার হাসান আরিফ, ভাইস চেয়ারম্যান এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। হি ওয়াজ সাপোজ টু বি ইন দ্য এক্সপোর্ট সেশন, বাট হি হ্যাজ অ্যানাদার আর্জেন্ট ইস্যু. হি উইল অ্যাকচুয়ালি বি জয়নিং অ্যাজ এ প্যানেলিস্ট হিয়ার. সো মিস্টার হাসান আরিফ, প্লিজ। সেক্টর ওয়াইজ ম্যাপিংটা করতে হবে, ম্যাপিং করে আমাদের আবার রিফর্ম প্রসেসে হাত দিতে হবে। এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পাবলিক সেক্টর, স্পেশালি আমাদের যারা পলিটিশিয়ান আছেন ওনারা যারা পাওয়ারে আসবেন, এবং বিউরোক্রেসি। আই থিঙ্ক উই নিড সাম ক্যাপ্টেন্স অর আই উড সে চ্যাম্পিয়ন্স অ্যাট দি পাবলিক সেক্টর টু কাইন্ড অফ লিড দি রিফর্ম এজেন্ডা। এখন আমরা এখানে প্যানেলে যারা বসে আছি আমরা অ্যাকচুয়ালি সকলে হয়তো বা একই কথাই বলবো, এবং আমাদের যারা বিউরোক্র্যাট আছে বা সেক্রেটারি আছে, পলিটিশিয়ান, ওনারাও জানেন অ্যাকচুয়ালি প্রবলেমগুলি কোথায়। সো এইখানে অ্যাকচুয়ালি এক ডিপ ডাইভ করতে হবে, আমাদের সকলের এঙ্গেজমেন্ট দরকার। অ্যান্ড ইনশাল্লাহ আমি আশা করি যে আগামী সরকার যেটা আসবে, যেই সরকারই আসুক না কেন, ওনারা যদি রিফর্ম এজেন্ডাটা স্ট্রংলি, আমি রিপিট করছি, স্ট্রংলি যদি না ধরেন, তাহলে যে প্রথম যে প্রেজেন্টেশনটা দিয়েছিল ইকোনমির উপরে, সেখানে কিন্তু আমরা অনেক জায়গায় পিছিয়ে যাব। এবং আমি যে কথাটা লাস্টে বলবো, যেহেতু আমাদের ফর্মার কমার্স মিনিস্টার সাহেব বসে আছেন, আমাদের কিন্তু একটা উইন্ডো অফ অপরচুনিটি আছে এখনও। আমাদের ইকোনমিক কন্ডিশন বলেন, এখানে আমরা অবশ্যই উন্নতি করতে হবে। আমাদের যে লেবার, কম্পিটিটিভ লেবার আছে,
সেখানে কিন্তু আমরা এখনো আমি বলবো অনেক কম্পিটিটিভ। আমাদের লোকেশন ইজ ভেরি স্ট্র্যাটেজিক এবং আমাদের একটা হিউজ পপুলেশন। উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন দ্য ওয়ার্ল্ড। সো ডিমান্ড জায়গাগুলি বা ইন্টারনাল যে ডোমেস্টিক মার্কেট আছে এটা হিউজ। আমরা কিন্তু অনেকে নিগলেক্ট করি, আমরা এক্সপোর্ট মার্কেটটা দেখি, বাট ডোমেস্টিক ইকোনমি কিন্তু বাংলাদেশের ইজ প্রিটি গুড। উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট, আমি বলবো টু বি দ্য লার্জেস্ট বাই 2030। আমরা জানি পিডাব্লিউসি এবং আদার্স অনেকগুলি প্রজেকশন করেছে, কিন্তু প্রজেকশনসগুলিতে কিছু প্রিকন্ডিশন আছে। ওই প্রিকন্ডিশনের মধ্যে রিফর্ম, ডিরেগুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি এই বলেই শেষ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরে যাব প্রফেসর নকিবুর রহমান ইউএসএতে, কারণ ইটস লেট অ্যাট নাইট ওখানে, আর সো এর জন্য তাকে একটু আগে বলছি। সো প্রফেসর নকিবুর রহমান, ক্যান ইউ হিয়ার, আর ইউ উইথ আস? Yes, loud and clear. ওকে ওকে, আমার নকিব ভাই আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। So জি। my question to you would be the same question. What's preventing from foreign direct investment coming to Bangladesh? And secondly, since you are professor of finance, and so you have seen that we have got a massive fiscal problem. Like our revenue is quite low compared to what we need to be. So how do we raise our revenue? How do we prevent our fiscal gap? Any ideas on that? Again, thank you very much. And again, I really appreciate you allowing me to speak early. Again, I apologize if I sound a little grumpy. I woke up at 4 a.m. in a different city, in Detroit. Now I'm in New York City, and it's Nokib bhai, 12:32 a.m. just take a little bit pause. The media requested that আমরা একটু যেন বাংলায় বলি, because মিডিয়াতে ইংলিশে হয়তো প্রবলেম হচ্ছে, আনফরচুনেটলি ফর আওয়ার ফরেন ডিগনিটারিজ। সুতরাং আমরা চেষ্টা করবো বাংলাতেই ম্যাক্সিমাম কন্ট্যাক্ট করার জন্য কমেন্টগুলো। সরি ফর ইন্টারাপ্টিং ইউ। No problem. ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বাংলা ইংলিশ মিলেই শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি যদি আমাকে একটু ঘুম ঘুম দেখা যায়, আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমি সকালবেলা ভোর 4টার সময় ডেট্রয়েটে ঘুম থেকে উঠেছিলাম। এখন আমি নিউ ইয়র্ক সিটিতে, এখন আমার রাত 12:30টার মতো বাজে। তো আমি আপনাদের সামনে খুব সিম্পলি কয়েকটা কথা শেয়ার করব। আমি 2023 সালে একটা বই লিখেছিলাম, যে বইটার টাইটেল ছিল ডুইং বিজনেস ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি। সো আই ইনক্লুডেড শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল ইন দ্য বুক। এবং সেই বইয়ে আমি 7টা পয়েন্ট আইডেন্টিফাই করেছিলাম যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসার জন্য অবস্টাকলগুলা কি কি। আমরা যদি প্রথম অবস্টাকলটা দেখি, সেটা হলো রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদের ইনভেস্টমেন্ট লগুলাকে একেবারে ঢেলে সাজাতে হবে। আমাদের এই রেগুলেটরি লগুলার স্কোপ, ডেফিনেশন, ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্টের ডেফিনেশন, এটা আইটি সেক্টরকে খুব পরিষ্কারভাবে ডিফাইন করেনি, এবং এটার ইন্টারপ্রিটেশনগুলা একেবারেই আউটডেটেড। এগুলাকে রিভাইজ করাটা খুব জরুরি। অনেক ওভারল্যাপিং প্রসিজিওর রয়েছে, যেটা ব্যুরোক্রেটিক রোড ব্লক ক্রিয়েট করে, এবং যেটার কারণে দুর্নীতিটাকে বেসিক্যালি এনকারেজ করা হয়। এরপরে সেকেন্ড অসুবিধাটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্যাল কনস্ট্রেইন্ট। আমাদের ডেফিনেটলি ট্রান্সপোর্টেশন, পাওয়ার, লজিস্টিক, এই জায়গাগুলোতে আমাদের অনেক অসক্ষমতা রয়েছে। 3 নম্বর অসুবিধা হলো যে পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনকনসিস্টেন্সি। 4 নম্বর হলো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টর ইস্যু এবং কস্ট অফ ক্যাপিটাল। আমি এই 4 নম্বর এবং আমি 5 নম্বরে যাচ্ছি, এই দুটা জায়গাতে আমি একটু সময় নেব। 5 নম্বর হলো গভর্নেন্স, করাপশন অ্যান্ড ট্রান্সপারেন্সি। 6 নম্বর হলো স্কিল, লেবার অ্যান্ড প্রোডাক্টিভিটি কনস্ট্রেন্ট, এবং 7 নম্বর হলো ট্যাক্সেশন, ইনসেন্টিভ অ্যান্ড ইনভেস্টর ক্লাইমেট। আমরা যদি বাংলাদেশে খুব সিম্পলিফাই করি যে ইনভেস্টমেন্ট কেন আসে না, এটার একটা বড় কারণ হলো যে আমাদের একুইটি রিস্ক প্রিমিয়ামটা খুব হাই। আমরা যদি অন্য এমার্জিং মার্কেট কিংবা ডেভেলপিং মার্কেট কম্পেয়ার করি, আমাদের কস্ট অফ একুইটিটা কিন্তু
বেশ বেশি, অ্যাটলিস্ট 3 to 7%, 3.7 থেকে 4%-এর মতো, 4.5%-এর মতো আমাদের অ্যাভারেজ কস্ট অফ ইকুইটিটা বেশি। এবং এটার কারণ যদি আমরা অনুসন্ধান করার চেষ্টা করি, আমরা দেখব যে বাংলাদেশে ইকুইটি রিস্ক প্রিমিয়ামটাকে বেসিক্যালি কয়েকটা জায়গায় আমরা দেখি যে আমাদের এখানে যেই গভর্নমেন্ট বন্ড আছে সেখানকার ইন্টারেস্ট রেটটা খুব হাই। তারপরে আমরা বাংলাদেশে আরও একটা যেটা বিভিন্ন রিসার্চে MSCI ইন্ডেক্সে 20-year রিটার্ন যেটা ধরা হয়, আমরা যদি সেটা দেখি সেটা 6.4 থেকে 6.8%-এর মতো, কিন্তু বাংলাদেশে এটা অনেক বেশি। এবং তার সাথে আমরা যদি যোগ করি করাপশন, কিন্তু কস্ট অফ ক্যাপিটালটাকে আরও বাড়িয়ে দেয়। আমরা যদি এমার্জিং মার্কেটের কস্ট অফ ক্যাপিটাল এবং অ্যাভারেজ ইন্টারনাল রেট অফ রিটার্নটা কম্পেয়ার করি, গত 10 বছরের অ্যাভারেজ যদি আমরা নেই, এমার্জিং মার্কেটের কস্ট অফ ক্যাপিটালটা হলো অ্যাবাউট 6.7% এর মতো, বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটালটা হলো 8 থেকে 10%-এর মতো। এবং ইন্টারনাল রেট অফ রিটার্নটা কিন্তু সেই তুলনায় অত বেশি না। এমার্জিং মার্কেটের IRR ইজ অ্যাবাউট 10 to 11%, যেখানে বাংলাদেশের মোটামুটি 12। যদি আমরা আরেকটু ডিপ ডাইভ করি, আজকে আমি খুব বেশি সময় পাবো না, তাহলে পরে এটার কারণটা হলো খুব সিম্পলি করাপশন, ব্যুরোক্রেটিক রেড টেপ। আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, যে বাংলাদেশে করাপশনের কারণে ঘুষ প্রত্যেকটা স্টেজে একটা সিম্পল কাজ করার জন্য এত বেশি জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় ইনভেস্টরদেরকে, সেটা তাদের কস্ট অফ ক্যাপিটালকে অন অ্যান অ্যাভারেজ স্টাডি শোজ যে প্রায় 3.5% বাড়িয়ে দেয়। সো আমরা যদি ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে চাই বাংলাদেশে, we just have to simply eliminate or eliminate the possible na, we just simply need to reduce the level of corruption, and that will drive down the equity risk premium significantly, on an average 3.5%. So আমরা যেই জায়গায় বাংলাদেশের এখনকার equity risk premium আমরা বলছি এমার্জিং মার্কেটের সাথে কম্পেয়ার করলে 8 থেকে 10%-এর মতো, যেখানে এমার্জিং মার্কেটের ইটস অ্যাবাউট 6 to 7%। জাস্ট ইম্যাজিন আমরা যদি 3.5% equity risk premium কমিয়ে ফেলতে পারি, it will be lower than any emerging market. সুতরাং আমাদের রিটার্নটাও কিন্তু সেই তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। সো আমরা অনেক কথা বলতে পারি, অনেক পলিসি রিফর্মের কথা বলতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, if we don't do anything to minimize corruption, elimination, we cannot even think about it, because it's so deep rooted. It would require probably massive surgery. Even that is not going to prevent or eliminate total corruption. But at least if we can minimize the level of corruption, that is going to significantly drop our equity risk premium. So, and it will be very, very competitive, lower than even most of the emerging markets. তখন ইনভেস্টররা কিন্তু আসতে আগ্রহ প্রকাশ করবে। আমাদের আমেরিকা থেকে আমরা যদি রেমিটেন্স এবং FDI কম্পেয়ার করি, there is a huge gap. রেমিটেন্স আসে, আমরা খুব খুশি হই, we celebrate these remittances. কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি দেখি যে রেমিটেন্সটা কিভাবে ইউটিলাইজড হয়, অলমোস্ট 80% to 85% of the remittance is consumed. It's spent on consumption. এর বাইরে যা কিছু হয় এটা দিয়ে মানুষ জায়গা জমি কেনে, বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে, দ্যাটস ইট। But we could have, of course, there is value of consumption, but again, the fiscal gap and this saving যে ডেটাগুলা আমরা একটু আগে দেখলাম, these are multipliers in macroeconomy. If you don't save, if you don't convert these
income into some investment, in future your economy doesn't multiply. সো এই কারণে আমাদের এই রেমিটেন্সটাকে কনজিউম না করে ফেলে, এটা দিয়ে শুধু জমিকে না কিনে আমরা যদি এটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে রূপান্তর করতে চাই, we need to facilitate these remittance senders how they can convert their remittance into investment. আমরা investment opportunity তাদেরকে দিতে পারি. We can have really well managed bonds for expatriates. এই জায়গাগুলোতে কাজ করার মাধ্যমে আমরা কিন্তু অনেক বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি শুধুমাত্র আমাদের নিজস্ব ক্যাপাসিটিতেই। আমাদের এক্সপ্যাট্রিয়েটরাই রেমিটেন্সটাকে দে ক্যান কনভার্ট ইনটু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ বিজনেস কমিউনিটি, আমাদের সবাইকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমরা কি পুরনো দিনের দুর্নীতিটাকে প্রশ্রয় দেব, নাকি আমরা যে নতুন বাংলাদেশটা পেয়েছি সেই বাংলাদেশটাকে আমরা একেবারে দুর্নীতিকে গুড বাই বলে লেটস রিস্টার্ট, রিবুট আওয়ার ইকোনমি। অ্যান্ড বিলিভ মি, আমরা যদি এটা করতে পারি আমাদের ইকুইটি রিস্ক প্রিমিয়াম অনেক কমে যাবে, আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন নকিব অনেক ভাই, বেড়ে যাবে এবং সমস্ত ইনভেস্টার্স উড লাইন আপ টু ইনভেস্ট হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নকিব ভাই। আমরা একটু এটা মিক্স আপ করার চেষ্টা করব যে এখানে পলিটিশিয়ানরা আছে, বিজনেস আছে এবং ব্যুরোক্র্যাটসরা সবাই আছে। তো এই একই প্রশ্নে নকিব ভাই লাস্টে যেটা বললেন যে ফরেন ইনভেস্টমেন্টকে, রেমিটেন্সকে ফরেন ইনভেস্টমেন্টে কনভার্ট করা বা বন্ডে কনভার্ট করা, ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। তো এখানে আমাদের মধ্যে একজন আমরা সরকারি একজন প্রতিনিধির কাছে যাই, মিস্টার হাসান আরিফ। উনি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এবং এর আগে উনি ইপিজেডেরও অথরিটিতে দায়িত্বে ছিলেন এবং জাপানের সাথে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। এবং তার কাছে আমি এই একই প্রশ্ন, যেহেতু তার দীর্ঘ অভিজ্ঞতা আছে এ নিয়ে, যে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টগুলো কেন আসছে না, এটা কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, এটা সম্পর্কে উনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রথমে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিই। শফিকের আমার 40 বছরের বন্ধু, সেই জন্য আমার প্রতি তার অপত্য স্নেহ এবং সে অনেক স্নেহ ভালোবাসা হয়তো আমাকে সুযোগ দিয়েছে এবং অনেক কিছু বলার সুযোগ দিয়েছে। আর যেহেতু আমি সরকারি একটি পদে আছি, আজকে আমি এখানে যা বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এবং আমার যে দীর্ঘ 27 বছরের ক্যারিয়ার থেকে পেয়েছি, আমার প্রফেশনাল বা পদের এগেনস্টে আমি বলছি না, ব্যক্তিগতভাবে কথাগুলি নেওয়ার জন্য আমি অনুরোধ করব সবাইকে। আমি ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য বা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য যেসব সকাল থেকে আমরা যেসব ব্যারিয়ার্সের কথা শুনলাম, বিভিন্ন করণীয় কথা শুনলাম, আমি দু একটি কথা শুধু বলবো আমার অভিজ্ঞতার আলোকে। প্রথম হচ্ছে, আসলে আমাদের সবাইকেই আমাদের মনে হচ্ছে মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে আর কি। আমরা যে যেখানে আছি, আমি আমার অবস্থান থেকে অ্যাজ এ ব্যুরোক্র্যাট, একজন বিজনেস পার্সন, পলিটিশিয়ান বা যারা প্রফেশনালস আছেন, একটা নতুন বাংলাদেশ গড়তে হলে, বাংলাদেশের সামনে নিয়ে যেতে হলে আমাদেরকে সবাইকেই আসলে পুরনো ধ্যান ধারণা ভেঙে সামনে এগিয়ে না গেলে হয়তো আমরা নতুন দিন এবং আশার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হতে পারবো না। বাংলাদেশ পড়ে গেছে একটা কালেকটিভ ইনক্যাপাসিটির ভেতরে। সব সেক্টরে আমাদের যে দুর্বলতা, অ্যাজ এ ব্যুরোক্রেট আমি জানি আমার দুর্বলতা। আমি যখন আন্তর্জাতিক অঙ্গনে যাই, আমি যখন আন্তর্জাতিক ব্যুরোক্রেটদের সাথে, অন্য দেশের ডিপ্লোম্যাটদের সাথে আমাকে নেগোসিয়েশনে যেতে হয়, আমার দুর্বলতা চোখে পড়ে। সেরকমভাবে সব ক্ষেত্রেই আমার মনে হয় যেই প্রফেশনে আমরা আছি, আমাদেরকে এই কালেকটিভ ইনক্যাপাসিটি থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, জাতিগতভাবে চেষ্টা করতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের সামনে এরকম কোনো রোল মডেল আমরা পাইনি যাদের দিকে তাকিয়ে আমরা নিজেদেরকে আরও ভালো করার, বড় হওয়ার চেষ্টা করতে পারবো। বরং আমরা আরও অনেক নেগেটিভ উদাহরণ আমাদের সামনে ছিল এতদিন। এবং এই সব কিছুর জন্য আসলে দরকার হলো ভালো শিক্ষা, এডুকেশনে ইনভেস্ট করা ছাড়া, একদম বেসিক শিক্ষা থেকে শুরু করে সব কিছুতে এই ক্যাপাসিটি ডেভেলপমেন্টের চেষ্টা করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর করা খুবই দুরূহ হয়ে যাবে। একটা ছোট্ট দেশ, আমাদের সমান একটি দেশ, উরুগুয়ে যদি মাত্র 17-18 বছরে ইনভেস্টমেন্ট আনার জন্য যে সবচেয়ে জরুরি দরকার এনার্জি এনশিওর করা, এনার্জি সিকিউরিটি এনশিওর করা,
উরুগুয়ে যদি মাত্র 17 বছরে এক রেমন মেন্ডেস যদি উরুগুয়ের এনার্জি সিনারিও চেঞ্জ করে দিতে পারে, বাংলাদেশের একজন তামিম কেন চেঞ্জ করে দিতে পারবে না? এটা আমার বোধগম্য নয়। কাজেই আমাদেরকে এইসব পলিসি লেভেলের এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে, এবং এর জন্য দরকার অবশ্যই ইমেজ, বাংলাদেশের ইমেজটাকে আমাদের বিদেশে তুলে ধরার জন্য বাংলাদেশকে আর পজিটিভলি ব্র্যান্ডিং ছাড়া আর আমাদের কোনো গত্যন্তর নেই। আপনারা জানেন এখনও ন্যাশনালি বাংলাদেশে কিন্তু কোনো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি আমরা এখনও তৈরি করতে পারিনি। কাজ হচ্ছে, আশা করি খুব দ্রুত হয়তো এই সরকারের আমলেই আমরা আমাদের প্রথম ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা পেয়ে যাব। আমরা যখনই হাতে ইকোনমিস্ট পাই, আমরা প্রথমেই অনেকেই আগ্রহ নিয়ে আমাদের ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিভিন্ন দেশের ইন্ডিকেটরগুলি দেখি। একটু আগে আমি ডেটাগুলি যখন দেখছিলাম যে আমাদের এই আশেপাশের আমাদের যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে যারা কাজ করবেন, যেসব দেশের সাথে আমাকে কম্পিট করতে হয়, সেসব দেশের মধ্যে আমাদের চেয়ে যে নিচে যেসব আমাদের সাবকন্টিনেন্টে যেসব দেশ আছে তাদেরও ইন্ডিকেটরগুলো ওখানে উল্লেখ করা থাকে। বাংলাদেশ সব দিক থেকে, ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার সব দিক থেকেও তাদের চেয়ে ওপরে থাকা অবস্থা দেখবেন আপনারা এখানে বাংলাদেশের ডেটাটা কিন্তু কখনোই উল্লেখ করা হয় না। কারণ আমরা হয়তো সেই ইম্পর্টেন্সটা তৈরি করতে পারিনি, বাংলাদেশকে সেভাবে গ্লোবালি ব্র্যান্ড করতে পারিনি, এবং আমরা সেই কনটেক্সটে আমাদেরকে রিলেভেন্সি আমরা তৈরি করতে পারিনি বাংলাদেশে। যেই জন্যই আমাদের বিনিয়োগ চলে যাচ্ছে আমাদের কম্পিটিটরদের কাছে, বাংলাদেশে আমরা বিনিয়োগ আনতে পারছি না। জাপানে যেরকম পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং পলিটিশিয়ানদের মধ্যে যে ট্রায়াড, সেই ট্রায়াড যেমন দেশের উন্নয়নে কাজ করছে, বাংলাদেশের সময় এসেছে এই তিনটি গ্রুপকে একসাথে দেশের উন্নয়নে কাজ করার, একসাথে সহযোগিতা করার। গত বৃহস্পতিবারও চট্টগ্রাম চেম্বারে বসে ব্যবসায়ীদের সাথে আমার যখন মত বিনিময় করার সুযোগ হয়েছিল, তারা তাদের সমস্যার চাইতে সবচেয়ে বড় হয়ে উঠে আসলো। আমার কাছে দুঃখ লাগলো যে তারা তাদের কষ্টের কথাটা, তাদের সমস্যার কথাটাই তারা আমাদের কাছে বলতে পারে না। আমরা তাদের কথাটাই শুনতে চাই না। আমরা যারা পদে বসে আছি তারা আমাদের কাছে এসে তাদের অসুবিধার কথাই বলতে পারছেন না। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? যতদিন না আমরা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং পলিটিশিয়ানদের মধ্যে একটি কার্যকর হরাইজন্টাল কোলাবোরেশন না তৈরি করতে পারবো, বাংলাদেশের ইকোনমির রিস্ট্রাকচারিংয়ের ক্ষেত্রে এবং এফডিআই অ্যাট্রাকশনের ক্ষেত্রে খুব দূর হয়ে যাবে। ইকোনমিক জোনের কথা উল্লেখ করা হয়েছে এখানে। আমরা অনেক রেটরিক শুনেছি, কিন্তু আসলে কার্যকর কতটুকু করতে পেরেছি সেটাও দেখার বিষয় আছে। আমার গত শনিবার ঘুরে আসার সুযোগ হয়েছে কোরিয়ান ইপিজেডে। মাত্র 2,500 একর জায়গাতে 30,000-এর বেশি আমাদের বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ পণ্য বিদেশে এক্সপোর্ট হচ্ছে। অথচ হাজার হাজার একর জমি নিয়ে আমরা এখনও মিরসরাইয়ে তেমন কোনো শিল্প গড়ে তুলতে পারিনি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারিনি। 1,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে জামালপুর ইকোনমিক জোনে, এখনও একটি ইন্ডাস্ট্রি সেখানে আমরা এখনও প্রোডাকশন আনতে পারিনি। তাহলে আমরা পাবলিক সেক্টরকে ইকোনমিক জোন স্ট্যাবলিশ করব, নাকি এফিশিয়েন্ট প্রাইভেট সেক্টর হাতে ইকোনমিক জোন দিয়ে দেবো, সেটাও আমাদের ভাবার সময় এসেছে। এবং বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য এবং এক্সপোর্ট প্রমোশনের জন্য বাংলাদেশের মনে হয় সময় এসেছে এখন একটি সেপারেট এক্সপোর্ট প্রমোশন এবং ইনভেস্টমেন্ট প্রমোশন একটা এজেন্সি বিদেশের এম্বাসিতে আমাদের যে কমার্শিয়াল উইং বা ইকোনমিক উইংগুলি আছে, তাদেরকে এই এম্বাসির ভেতরে আটকে না রেখে, এম্বাসির ডিপ্লোম্যাটিক ব্যারাজালে আটকে না রেখে, জেট্রো, কোট্রা এদের মতো একটি সেপারেট এন্টিটিতে স্থাপন করার এখন মনে হয় সময় এসেছে। এবং ইনভেস্টমেন্ট আনার জন্য আমাদের যে ডায়াসপোরা আছে তাদেরকে কাজে লাগাতে হবে। আমাদেরকে অনেক কিছু বলে ফেললাম, ধন্যবাদ আপাতত। ধন্যবাদ মিস্টার আরিফ, খুব ভালো বলেছেন। হ্যাঁ, এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার, যে এটা ট্রায়াডের কথা, যে বিজনেস, পলিটিশিয়ান অ্যান্ড ব্যুরোক্রেসি, এটা তিনজনকে আমাদের অবশ্যই করতে হবে, একসাথে কাজ করতে হবে, এবং এটার মধ্যে কনফ্লিক্ট হলে তো আমরা চলছে, এটাই আমাদের অ্যাডভার্সারিয়াল রিলেশন। সুতরাং আমরা এবার একটু পলিটিশিয়ান কারো কাছে যাই, যে এই যে বাংলাদেশে সবসময় বলা হয় যে ব্যুরোক্রেসি একটা বড় ইম্পেডিমেন্ট, কিন্তু এখন পলিটিশিয়ানরা এই ব্যুরোক্রেসি ইম্পেডিমেন্টটাকে কিভাবে মোকাবেলা করবেন এ সম্পর্কে আগামীতে যারা সম্ভাব্য ক্ষমতায় যাবেন বা এতে আছেন, এখানে তাদের সাথে কিছু শুনতে চাই যে হাউ ডু দে প্ল্যান টু ডিল উইথ ইট। আমি একটু করেছি, যেহেতু এটা অনেক বড় প্যানেল, এবং রাশেদ তিতুমির ভাই ইকোনমিস্ট, উনিও একটা প্রেজেন্টেশন করবেন এবং প্রধান অতিথিরও একটা বক্তব্য দেওয়ার সময় আসছে। সুতরাং একটু সংক্ষেপে সবাই যেন বলে, কারণ আমরা সবার কাছেই শুনতে চাই এবং সুযোগ পেলে আমরা একাধিকবার প্রশ্ন করতে চাই।
মিস্টার মাহাদি আমিন, অ্যাডভাইজার টু দ্য চেয়ারপারসন, আপনার কাছে প্রশ্ন রাখছি যে মানে আপনারা ব্যুরোক্রেসির সাথে কিভাবে অ্যাডভার্সারিয়াল সম্পর্ক বা তাদের ইম্পেডিমেন্টটাকে কেমন করে অতিক্রম করার প্ল্যান করছেন, বা তাদের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন যেন একসাথে কাজ করতে পারে পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট অ্যান্ড বিজনেস? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন, বিএনপি তো সবসময় বলে আসছে এবং গত 16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল তার মূল উদ্দেশ্য ছিল কি, এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। সেই বৈষম্যহীন বাংলাদেশ তো শুধু প্রাইভেট সেক্টরে না, পাবলিক সেক্টরেও আমাদের রূপান্তর করতে হবে। সুতরাং আমরা যে ইকোসিস্টেমের কথা বলছি, আমাদের ব্যুরোক্রেসি, বিজনেস, পলিসি ফ্রেমওয়ার্কে যারা কাজ করছেন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের প্রতিটা জায়গায় আমরা চাই দলীয়করণের ঊর্ধ্বে উঠে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যা কিছু ভালো সেখানে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির পূর্ববর্তী যে সরকারগুলো ছিলেন, এখানে আমাদের ফর্মার মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খসরু মাহমুদ স্যার রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএনপি চেষ্টা করেছে দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে। কিছু সীমাবদ্ধতা ছিল, তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবশ্যই বৈষম্য যেন না হয় এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এমন ব্যুরোক্রেসি তৈরি করার জন্য, এমন পাবলিক সেক্টর রিফর্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি শুধু সেই প্রসঙ্গে এতটুকু বলবো, 2016 সালে যখন আমরা ভিশন 2030 প্রণয়ন করেছিলাম শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের সময়ে, এবং সেই রিফর্মের আমাদের প্রপোজাল যদি দেখি 2022 সালে 27 দফা এবং 2023 সালে 31 দফা, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের সুস্পষ্ট রূপরেখা দেওয়া ছিল। এই রাষ্ট্র কাঠামো মেরামতের মূল উদ্দেশ্যই একটি জবাবদিহিমূলক স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে স্টেটের প্রত্যেকটা অর্গানের ভিতর জুডিশিয়ারি, আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেচার, এক একটার সাথে একটা যে সম্পর্ক, সেখানে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। এমন একটা ব্যবস্থা যেখানে যে কেউ চাইলে দলীয়করণ করতে পারে না। যার কারণেই কিন্তু আমরা আমাদের পাবলিক সার্ভিসকে, স্টেট অ্যাপারেটাসগুলোকে অ্যাকাউন্টেবল করবার জন্য বেশ কিছু রিফর্ম প্রপোজাল দিয়েছিলাম। কনস্টিটিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, পার্লামেন্টকে যদি যুগোপযোগী করার জন্য, আরও কার্যকর করার জন্য আর্টিকেল 70 থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই মূল উদ্দেশ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে আর স্বেচ্ছাচারিতা গড়ে না ওঠে। সুতরাং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থান, সেটা আকাঙ্ক্ষা ছিল সে বাংলাদেশ যেখানে রাজনীতিবিদ হোক, আমাদের যারা সরকারি কর্মজীবী রয়েছেন ওনারা হোক, এবং প্রাইভেট সেক্টর হোক, প্রতিটা ক্ষেত্রে আমরা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। যার কারণে আমরা যে সবার আগে বাংলাদেশ স্লোগানটা বলছি, এটা তো সমাজের প্রতিটি স্তরে, রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব প্রফেশনালের মতো বললেন, সংক্ষেপে, শর্ট অ্যান্ড সুইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা একটু একজন একাডেমিকের কাছে যাই। প্রফেসর তামিম, উনি ভাইস চ্যান্সেলর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং সেই সাথে একজন এনার্জি এক্সপার্টও। তো এমনি ইকোনমিতে একটা কথা আছে যে এনার্জি ডেন্সিটি, যে ইকোনমিতে যেখানে এনার্জি যত ভালোভাবে ইউজ না করতে পারলে সেটা মানে তত পিছিয়ে। এটা তো অবশ্যই দেখা যায় যে ওয়ার্ল্ডের জিডিপি বা গ্রোথের একটা বড় ইন্ডিকেটর দেখা যায় যে নাইট টাইম ইলুমিনেশন, কোন কান্ট্রি কত বেশি ইলেকট্রিসিটি ইউজ করছে। একসময় এটা ছিল ইস্পাত, কোন কান্ট্রিতে কত বেশি স্টিল ব্যবহার করে, এখন এটা ক্লিয়ারলি ইলেকট্রিসিটি। যে ইলেকট্রিসিটি মানে হলো একটা দেশের আসল প্রসপারিটি বা ডেভেলপমেন্টের পরিচয়। তো আমাদের এই ইনভেস্টমেন্ট এবং সব কিছুতে আমাদের যে এই এনার্জি ডেন্সিটি, এটা সম্পর্কে হাউ টু ওভারকাম দ্যাট? প্রফেসর তামিম, আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। আমি প্রথমে আরিফের কথার একটা রেজোনেন্স করতে চাই। সেটা হলো যে আমাদের প্রতিটি ক্ষেত্রে ক্যাপাসিটি বাড়াতে হবে এবং শিক্ষার কোনো বিকল্প নেই। আমি এই কথার সাথে শতভাগ একমত, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে বাংলাদেশের ক্যাপাসিটির ঘাটতি আছে। এটা বলে আমি বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে আমরা জানি একটা বড় ধরনের জ্বালানি সংকটের মধ্যে আমরা আছি। প্রায় 65% শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি আমাদের দরকার, তার 65% আমদানি নির্ভর হয়ে গেছে। তো এখন বিনিয়োগের যে জায়গাগুলো আছে, যেটা প্রথম থেকে ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, 1996 সালের যে জাতীয় জ্বালানি নীতি, যেটাই একমাত্র এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় জ্বালানি নীতি, সেখানে একক জ্বালানির উপর নির্ভরশীলতার ব্যাপারে একটা সতর্কবার্তা দেওয়া ছিল। তো সেটা আমরা শুনিনি এবং আমরা সারাক্ষণই বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিয়েছি।
যেখানে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট দরকার ছিল সেখানে সবচেয়ে মিনিমাম ইনভেস্টমেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তো যার ফলাফল আজকে আমরা সবাই ভোগ করছি। প্রাথমিক জ্বালানির দিকে যদি আমরা তাকাই বাংলাদেশে, তাহলে তিনটি জায়গা আছে। সেটি হচ্ছে তিনটি ইন্ডিজেনিয়াস রিসোর্সেস যদি আমরা বলি। গ্যাস তো আমরা জানি প্রায় শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে গ্যাস, যেটার উপর নির্ভর করে একক জ্বালানির উপর নির্ভর করে আমরা এতদিন চলেছি। কয়লা আছে, কয়লা আমরা এখন আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের মাধ্যমে একটি কয়লা ক্ষেত্র আমরা করেছি, মানে উৎপাদন করছি, সেটা মাত্র 1 মিলিয়ন টন পার ইয়ার। যেখানে আমাদের এখন যে টোটাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে প্রায় 70,000 টন পার ডে আমাদের কয়লা দরকার হবে। সো কয়লা আমদানি করে আমরা জ্বালাচ্ছি, কিন্তু নিজস্ব কয়লার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে আছি। তো সেটার হয়নি। আরেকটি হচ্ছে রিনিউয়েবল নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানি আমরা অনেক কথা শুনেছি, ইদানিং একটু জোরালোভাবে কথা শোনা যাচ্ছে এবং খুব চাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অগ্রসর হতে পারিনি। সো এই তিনটি নিজস্ব জ্বালানি যে উৎস বাংলাদেশে আছে, নবায়নযোগ্য জ্বালানি মূলত সোলার এবং কয়লা এবং গ্যাস, এটার কোনোটাতেই বিনিয়োগ হয়নি। বড় ধরনের বিনিয়োগ গত কয়েক দশক ধরে কোনো বড় বিনিয়োগ হয়নি। বিনিয়োগ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে। গত 15 বছরে $30 বিলিয়ন খরচ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে, কারণ সেখানে সবচেয়ে বেশি টাকা লুটপাটের সুযোগ ছিল এবং সেইটাই বড়ভাবে ব্যাপকভাবে বিস্তারিতভাবে হয়েছে আর কি। তো এই মুহূর্তে বর্তমানে যে জ্বালানি সংকট, তার কোনো দ্রুত সমাধান নেই। এর দ্রুত সমাধান আমদানি। কারণ নিজস্ব জ্বালানি উৎপাদন বৃদ্ধির কারণে, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির কথাও যদি আমরা বলি, সেগুলো সময় সাপেক্ষ এবং সেটা ধীর গতিতে হয়। নবায়নযোগ্য জ্বালানির অনেক সীমাবদ্ধতা আছে। আর গ্যাসের ক্ষেত্রে যে বিনিয়োগ দরকার, কয়লার ক্ষেত্রে যে বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগ এই মুহূর্তে আসছে না। নিজস্ব টাকা পয়সারও খুব একটা যে আছে আমাদের, সেটা আমরা বিনিয়োগ করতে পারছি না। পেট্রোবাংলা অনেকগুলো কূপ খননের কথা বলছে, কিন্তু তার যে গতি, সেই গতির চাইতে অনেক, তার গতির মাধ্যমে যে বিদ্যুৎ মানে গ্যাস উৎপাদন বৃদ্ধি করার কথা এবং নতুন গ্যাস অনুসন্ধানের জন্য যেই বিনিয়োগ দরকার, দিস ইজ এ রিস্ক ইনভেস্টমেন্ট। বাংলাদেশের পক্ষে আসলে এই রিস্ক ইনভেস্টমেন্টে যাওয়া খুবই ডিফিকাল্ট। এখানে এফডিআই ইজ এ মাস্ট। এখন অতীতের নানা রকম পলিসি, নানা রকম ডাইভার্সনের কারণে আমি মনে করি যে গ্যাস ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টের দরকার ছিল সেটা হয়নি। তো এখন এই মুহূর্তে আমাদের তিনটি পথ খোলা আছে। একটি হচ্ছে যে আমদানি করতে হবে এই মুহূর্তে ক্রাইসিস মোকাবেলা করার জন্য, আর এফিসিয়েন্সি এবং কনজারভেশন। আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে, সেখানে সুযোগ আছে, সেখানে বিনিয়োগেরও সুযোগ আছে। আর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর সদ্ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি বিদ্যুৎ কেন্দ্রগুলো যে ক্যাপাসিটি, প্ল্যান্ট ক্যাপাসিটি যে আমরা বলি, সেটা গড় প্ল্যান্ট ক্যাপাসিটি মাত্র 40%। সেটা মিনিমাম 60% উন্নীত করতে হবে, তাহলে হয় আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে এবং আমরা তাহলে আরও মোর এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবো। আর অ্যাপ্লায়েন্সেস এফিসিয়েন্সি, ইনভার্টারযুক্ত এসি ব্যবহার অনেক বেড়ে গেছে, সেখানে যদি ইনভার্টারযুক্ত এসি আমরা আনতে পারি, এই ধরনের পলিসিগত যে ধরনের ইন্টারভেনশন দরকার, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচুর বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। তো এই মুহূর্তে ক্রাইসিসের মধ্যে আমাদেরকে কনজারভেশন, এফিসিয়েন্সি এবং আমদানি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এবং মধ্য পন্থায় যেই জায়গাগুলো আছে সেখানে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। দীর্ঘমেয়াদে আমাদের অনেক ধরনের পরিকল্পনা, অফশোরে যে আমাদের আছে সেটার ব্যাপারে একটা প্রচেষ্টা হয়েছিল, সেটা খুব একটা কাজ করেনি। আর রিফর্ম এই সেক্টরে অনেক দরকার, বিশেষ করে বিদ্যুৎ খাতে। আমরা দেখেছি অতীতের যে একক ক্ষমতা, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাতে যে বিদ্যুতের ব্যাপারে সম্পূর্ণ বিদ্যুতের সেক্টরটা একক ক্ষমতার মানে কক্ষিগত করে রাখা হয়েছিল, সেটার কিন্তু কোনো পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি না। সেই প্রসেসটা একই রকম আছে। এখনও বিদ্যুৎ বিভাগ, পিডিবি এবং বিদ্যুৎ বিভাগের মাধ্যমে মন্ত্রণালয় সম্পূর্ণ সব কিছু নিয়ন্ত্রণ করছে। কি পরিমাণ সামনের ডিমান্ড ফোরকাস্ট করতে হবে, কি পরিমাণ কি ধরনের জ্বালানি ব্যবহার করতে হবে, কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে হবে, সেই সব কিছু এককভাবে
পিডিবি বা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটাকে ডিকাপল করতে হবে, এটাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সেই ধরনের রিফর্ম যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমরা এই যে অতীতে আমরা যে দুর্নীতি দেখেছি সেই দুর্নীতি থেকে মুক্ত হতে পারবো না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। এবার আমরা প্যানেলিস্টদের কথা শুনছিলাম, এখন আমাদের আয়োজকদের পক্ষ থেকে আরেকটা কিনোট দেওয়ার পালা। প্রফেসর রাশেদ আল তিতুমির, উনি এখন নর্থ আমেরিকায় আছেন, সেখান থেকে একটা কিনোট স্পিচ দেবেন। তিতুমির ভাই, আর ইউ দেয়ার? জি জি, আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না আপনাকে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তিতুমির ভাই, আপনার কিনোটটা দেবেন এখন। একটু 15 মিনিটস দেবেন, ওনাকে চলে যেতে হবে। আপনার কথা শোনার জন্যই উনি বসে আছেন, যে আপনার কিনোটটা শুনতে, এর জন্য উনি আছেন। ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই দুঃখিত যে আমাকে অনলাইনের মাধ্যমে কথাগুলো বলতে হচ্ছে। মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকগণ এবং উপস্থিত সুধীজন, পতিত সরকারের অর্থনৈতিক অলৌকিকতার অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু তার আড়ালে বড় কঠিন বাস্তবতা ছিল, যেগুলো আজ প্রকাশিত। কিছুক্ষণ আগে আপনারা যে আলোচনা শুনেছেন সেখানে লক্ষ্য করেছেন যে মূল্যস্ফীতি কষাঘাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিষ্পেষিত, সমাজে ভাঙন ধরছে, দারিদ্র বাড়ছে। এই ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে প্রক্ষেপণ করা হয়েছে, আরো 30 লাখ মানুষ চরম দারিদ্র সীমার নিচে যাবে। যুব বেকারত্ব 13 লাখ তরুণ তরুণী বেকার, স্নাতক পর্যায়ে প্রতি 3 জনে 1 জন যুব বেকার। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি প্রায় শূন্যের কোঠায়, বহুদিন যাবৎ জিডিপির 23% আটকে আছে, যেখানে প্রয়োজন 32 থেকে 35%। তৈরি পোশাক খাতের উপর 83% নির্ভরতা, এবং এলডিসি গ্রাজুয়েশনের পর ইউরোপিয়ান ইউনিয়নের 11% শুল্কের হুমকি। এরকম একটা বাস্তবতা নিয়ে আমরা আজ এক ধরনের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের সামনে দুটো ভবিষ্যৎ: হয় আমরা এই ক্রমাগত পতন মেনে নেব, নয়তো অভূতপূর্ব সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আমাদের গৃহীত অর্থনৈতিক কৌশলই এই পথ পরিক্রমা নির্ধারণ করবে। তা যেটা আমি মনে করি, এখন একটা নতুন মডেল প্রয়োজন, এবং আমি 7টি স্তম্ভের একটি শিল্প রূপান্তর কাঠামো উপস্থাপন করব খুব দ্রুত। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পই হলো বিকেন্দ্রীকৃত শিল্পায়ন ও গ্রামীণ। আমি দুঃখিত, আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে তিতুমির ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখিত। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প আমাদের শিল্পায়ন এবং গ্রামীণ কর্মসংস্থানের সবচেয়ে কার্যকর পথ হতে পারে, বিশেষ করে নারী এবং যুবকদের জন্য সমতা ভিত্তিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে। আমাদের লক্ষ্য হতে হবে সমন্বিত ইকোসিস্টেম উন্নয়নের মাধ্যমে এই খাতের জিডিপিতে অবদান বাড়ানো। তাহলেই হচ্ছে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এর জন্যে প্রয়োজন নতুন আর্থিক কাঠামো, যেমন রিফাইন্যান্স ফান্ড প্রতিষ্ঠা করা যেতে পারে, নবীন ও নারী উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি সহ ও বিভিন্ন ঋণ পদ্ধতি চালু করা যায়। বাজার প্রবেশ বা মার্কেট অ্যাক্সেসের জন্য নতুন অবকাঠামো গড়ে তোলা দরকার, এবং বিভিন্ন রকমের ওয়ান স্টেপ সার্ভিসের কথা চিন্তা করা যেতে পারে। তার মানে হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প অর্থাৎ সিএমএসএমই ইকোসিস্টেমের উন্নয়ন আমাদের এর নতুন শিল্পায়নের প্রথম স্তম্ভ হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে সবাই বলছেন যে শিল্পের কিভাবে বৈচিত্র্যকরণ কৌশল দরকার, অর্থাৎ হচ্ছে ডাইভার্সিফিকেশন কি করা দরকার। যে সেই ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সমৃদ্ধ সম্ভাবনাময় খাত, এগুলো অগ্রাধিকার খাত চিহ্নিত করতে হবে, এবং ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন এবং নীতি সহায়তা প্রয়োজন।
যেমন হচ্ছে উদাহরণ হিসাবে বলা যায় যে শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার গড়ে তোলা যেতে পারে, ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে এপিআই উৎপাদন বৃদ্ধি বা টেকনিক্যাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর হাব প্রতিষ্ঠা করা যেতে পারে। তার মানে বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন খুবই জরুরি। কিন্তু তার সাথে সাথে আর একটা বিষয় মনে রাখতে হবে যে এটা একটা গ্রিন ট্রানজিশন হইতে হবে, অর্থাৎ সবুজ রূপান্তরের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি এবং সার্কুলার অর্থনীতি বা বৃত্তাকার অর্থনীতির নীতিমালাও মনে রাখতে হবে। এবং এইখানে মনে রাখতে হবে যে জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, গেমিং এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন যেসব খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা আছে সেগুলো চিহ্নিত করে সৃজনশীল খাতের অর্থাৎ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জিডিপিও বাড়ানোর চেষ্টা করা যেতে পারে এবং এই জিডিপি 1.5% নিয়ে যাওয়া সম্ভব। তৃতীয় স্তম্ভ হিসাবে চিন্তা করা দরকার যে কিভাবে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, অর্থাৎ কৌশলগত বিনিয়োগ সঞ্চালন কিভাবে করা যায়। কারণ আমরা লক্ষ্য করেছি যে গত কয়েক দশক ধরে বিনিয়োগ স্থবির রয়েছে। স্থবির বিনিয়োগের চাকা যদি না ঘোরে কোনো পরিবর্তন আসবে না। টেকসই উন্নয়নের জন্য অবকাঠামো এবং শিল্প প্রকল্পে অর্থায়নে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা অপরিহার্য। এই জন্যে পুরো নীতি কাঠামোর অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংস্কারের বড় রকমের প্রয়োজন। দুই একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বিদেশি বিনিয়োগ সুরক্ষা আইন প্রণয়ন জরুরি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডাকে স্বায়ত্তশাসন জরুরি, বিনিয়োগ ট্রাইব্যুনাল গঠন দরকার, তেমনি সাথে সাথে দরকার কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতকরণ। এবং আরো নতুন হিসাবে দরকার হচ্ছে যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করা এবং সেই ক্ষেত্রে কিভাবে সুযোগটা তৈরি করে দেওয়া যায় এবং কর্পোরেট বন্ড মার্কেট কিভাবে বিকশিত করা যায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো, কর প্রণোদনায় কিভাবে পরিবর্তন করা যায় এবং খাত ভিত্তিক প্রণোদনার আর দেওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স মানে উদাহরণ হিসাবে ইলেকট্রনিক্স বা ফার্মাসিউটিক্যাল খাতের জন্য পারফরমেন্স বেসড প্রণোদনা বা ইনসেন্টিভ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা যেতে পারে। তারপরে যেটা দরকার হচ্ছে যে ব্যক্তি খাতের বা বেসরকারি খাতের আধুনিকায়ন, প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে গুণগত বিনিয়োগ এবং উদ্ভাবনকে উৎসাহিত করা দরকার। এই জন্য রেগুলেটরি যে কমপ্লেক্সিটি অর্থাৎ নিয়ন্ত্রণগত জটিলতা, আর্থিক খাতের দুর্বলতা এবং যে সমস্ত বাজারের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিকৃতি তৈরি হচ্ছে সেগুলো দরকার। তার মানে বড় আকারের রেগুলেটরি সংস্কারের অংশ হিসাবে বিশেষ করে যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক লাইসেন্স ক্ষেত্রে যে রেগুলেটরি বটলনেক আছে সেগুলোকে অনেকাংশে বাতিল করতে হবে এবং চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে কিভাবে এইগুলো কাজ করা যায়। এবং আর্থিক খাতের পুনর্বিন্যাস দরকার, সেই ক্ষেত্রে বিশেষ করে নন পারফর্মিং লোন সমাধানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিভাবে গঠন করা যায়, কিভাবে রিস্ক ভিত্তিক ব্যাংকিং তত্ত্বাবধান ব্যবস্থা মানে রিস্ক বেস সুপারভিশন আনা যায় এবং রপ্তানিমুখী উৎপাদনের জন্য বিশেষায়িত ঋণ কিভাবে চালু করা যায়, যেমন গার্মেন্টস এর ক্ষেত্রে বা অন্যান্য যে ধরনের সুবিধাগুলো চালু আছে সেগুলো অন্যান্য ক্ষেত্রেও চালু করা দরকার। এবং পঞ্চমত আমাদের দরকার হচ্ছে যে শিক্ষা কর্মসংস্থানের সমন্বয়। শিক্ষা ব্যবস্থাকে বাজারের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ করতেই মৌলিক পুনর্বিন্যাস প্রয়োজন। কারণ আমরা জানি যে যে ধরনের বাজারে চাহিদা আছে সেই ধরনের কিন্তু স্নাতক তৈরি হচ্ছে না। অর্থাৎ দক্ষতা উন্নয়ন রূপান্তরের উদাহরণ হিসেবে বলা যায় যে কিভাবে মাধ্যমিক স্তর থেকে টিভিইটি অর্থাৎ এই যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন কারিকুলামের চালু করা দরকার এবং শিল্প শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে সমন্বয় দরকার এবং সেই অনুযায়ী কারিকুলামের যে নতুন ধরনের কারিকুলাম দরকার। এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে যে পৃথিবী তো বাসযোগ্য হওয়া দরকার এবং সেই জন্য টেকসই শিল্পায়ন দরকার অর্থাৎ সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। দীর্ঘমেয়াদী শিল্প কৌশলের জন্য পরিবেশগত টেকসই এবং সৃজনশীল শিল্প উন্নয়ন জরুরি
ভবিষ্যতের শিল্প যাতে কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতামূলকতা নির্ভর করবে পরিবেশগত সক্ষমতা এবং উদ্ভাবনী ক্ষমতার মানে ইনোভেশন ক্যাপাসিটির উপরে। সো সবুজ উৎপাদন বা গ্রিন প্রোডাকশনের উদাহরণ হিসেবে বলা যায় যে পরিবেশ সম্মত সনদ এবং প্রণোদনা ব্যবস্থা, সবুজ প্রযুক্তি ভর্তুকি তহবিল, টেকসই সরবরাহ শৃঙ্খল মানে ভ্যালু চেইন কিভাবে করা যায়। এর সাথে আমাদের আর একটা বিষয়কে চিন্তা করতে হবে এবং এগুলো নিয়ে প্রচুর আলোচনা করা দরকার যে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির বিরাট একটা সম্ভাবনা আছে। সেটা অ্যানিমেশনের ক্ষেত্রে হইতে পারে, সেটা গেমের ক্ষেত্রে হইতে পারে, সেটা অডিও ভিজুয়াল প্রোডাকশনের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে হইতে পারে। তাছাড়াও সাংস্কৃতিক শিল্প কিভাবে গড়ে তোলা যায় এবং সেইখানে এটা গড়ে তুলতে পারলে আসলে একটা বড় রকমের ব্র্যান্ড বাংলাদেশ গড়া যেতে পারে। আমি শেষ কথা যেটা বলতে চাই যে এগুলো নির্ভর করবে, এর সাথে আমাদের দরকার কৌশলগত বৈদেশিক অর্থনৈতিক নীতি। কারণ যে জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিল্প রূপান্তর ঘটাতে দক্ষ অর্থনৈতিক কূটনীতির বা ইকোনমিক ডিপ্লোমেসির প্রয়োজন। আমাদের বৈদেশিক যে অর্থনৈতিক নীতি লক্ষ্য হতে হবে কিভাবে বাজার প্রবেশ অর্থাৎ মার্কেট অ্যাক্সেস, তারপরে প্রযুক্তি অর্থাৎ হস্তান্তর অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার এবং বিনিয়োগ প্রবাহ ইনভেস্টমেন্ট ফ্লো কিভাবে নিশ্চিত করা যায় এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যের জন্য নীতিগত আমরা কিভাবে স্বাধীনতা বজায় রাখতে পারি অর্থাৎ স্ট্র্যাটেজিক প্র্যাগম্যাটিজম কিভাবে আমরা করতে চাই। এগুলো যদি করা যায় সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে উপস্থাপন করতে চাই যে কত শিল্পের ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের একটা লক্ষ্যমাত্রা তৈরি রাখা দরকার। এমন লক্ষ্যমাত্রা করা যেতে পারে যে 2030 সালে 1 কোটি নতুন চাকরি বিশেষ করে যুবক এবং নারীদের হবে এই শিল্প খাতের মাধ্যমে। কারণ টার্গেটটা না থাকলে কোনো অ্যাচিভ করা যাবে না। তারপরে দ্বিতীয় টার্গেট নেওয়া যেতে পারে হচ্ছে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে যে আরএমজির উপরে নির্ভরতা আমরা কিভাবে কমিয়ে এনে অন্য শিল্পের বৈচিত্র্যকরণ। এখন 83% আছে, আমরা 2030 সালের মধ্যে চেষ্টা করতে পারি যে 60% নামিয়ে আনতে পারি। কিভাবে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে যে চিন্তা করা যেতে পারে যে বিনিয়োগ জিডিপির যে অনুপাত বর্তমানে রয়েছে সেটা কিভাবে 32% এবং তারপরে 35% উন্নীত করা যায়। এবং এবং খুবই জরুরি সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি এক্সপ্যানশন অর্থাৎ হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতার 5% হারে বার্ষিক প্রবৃদ্ধি দরকার। সো আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বর্তমান মডেল আমাদের কর্মসংস্থান কেন্দ্রিক না, অর্থাৎ হচ্ছে যে এমপ্লয়মেন্ট তৈরি করে না এবং এমপ্লয়মেন্টকে কেন্দ্র করে শিল্প কৌশলের দিকে এক যুগান্তকারী পরিবর্তন আবশ্যক। এই রূপান্তরের এর সাফল্যের জন্য প্রয়োজন হচ্ছে ধারাবাহিক বাস্তবায়ন, অভিযোজিত শিক্ষা অর্থাৎ শিক্ষাকে অ্যাডাপ্ট করতে হবে ইসের সাথে এবং সরকার বেসরকারি খাত এবং অন্যান্য অংশীজন স্টেক হোল্ডারদের মধ্যে একটা বড় রকমের পার্টনারশিপ অংশীদারিত্ব। আর এইটা মনে রাখতে হবে যে যে লক্ষ্যমাত্রা আমি উপস্থাপন করলাম এটা একেবারেই বাস্তবায়নযোগ্য পরিকল্পনা এবং যেটা সম্ভব হচ্ছে নতুন একটা মডেলের দিকে যেতে হবে, যেটা বলা হলো যে বৈষম্য থেকে কিভাবে সমতা ভিত্তিক একটা নতুন মডেলের দিকে যাওয়া যেতে পারে। অর্থাৎ পতিত সরকারের মডেলে দারিদ্র এবং বেকারত্ব সৃষ্টি হয়েছিল। প্রস্তাবিত যে মডেলটি আমি উপস্থাপন করলাম সেখানে গণকর্মসংস্থান এবং সমতা ভিত্তিক সমৃদ্ধির জন্য আমরা দ্রুত সহনশীল এবং ন্যায় ভিত্তিক শিল্পায়নের পথ বেছে নেই। তাহলেই হচ্ছে প্রতিটি নাগরিকের জন্য শোভন চাকরির নিশ্চয়তা পাওয়া যাবে, অর্থাৎ ডিসেন্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। এই বলেই আমি শেষ করছি। আমি আবারও দুঃখিত যে আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে পারিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রাশেদ আল তিতুমির, প্রফেসর রাশেদ আল তিতুমির। অনেকগুলো ইন্টারেস্টিং পলিসি আইডিয়া আপনার কি নোটে ছিল। তা আমরা এখানে দেখছি যে আমাদের পলিসি নিয়ে আমরা অনেক আলোচনা করছি, কিন্তু বাংলাদেশে একটা জিনিস দেখা যায়, যখনই একটা সরকার পরিবর্তন ঘটে, সেটা বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটা মাত্র মনে হয় যে নতুন বাংলাদেশের সূচনা, তখন আবার এরকম পলিসির আলাপগুলো শুরু হয় নতুন করে। কিন্তু আমরা জানি যে একটা স্টেবল ইকোনমিক গ্রোথের জন্য
এইভাবে সরকার পরিবর্তনের সাথে সাথে পলিসি চেঞ্জ এটা যত আশাব্যঞ্জকই হোক না কেন এটা কিন্তু খুব একটা বাঞ্ছনীয় না। কারণ ইকোনমিক জন্য ইকোনমিক গ্রোথের জন্য স্টেবল 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 একটা পলিসি রেজিমস এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তা আমাদের একটা বড় সমস্যা হলো যে এই পলিসি কন্টিনিউটি রাখা। এবং এখানে প্রেজেন্টেশনে আসিফ এবং আর ওই নেতে ভিয়েতনামের কথা এসেছে যে ভিয়েতনাম তো একটা নতুন একটা এই নতুন বিশ্ব পরিস্থিতিতে একটা নতুন একটা ইনভেস্টমেন্ট এবং ইকোনমিক গ্রোথের জন্য নতুন একটা দয়ময় টু এটা একটা প্রণয়ন করেছে এবং সারা বিশ্বে এটা প্রশংসিত হয়েছে। কিন্তু ভিয়েতনামের আরেকটা লিগেসি হলো যে সেই 90s-এর শেষের দিকে তখন থেকে তারা ঠিক করলো যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং ইকোনমি এক্সপোর্ট বেস করে তার ইকোনমিক ওপেন করবে। তারপর থেকে তাদের পলিসি কন্টিনিউটিটা এতদিন পর দয়ময় 1 ছিল সেই 90-র একটা পলিসি মেইন পলিসি ডকুমেন্ট। এতদিন পরে তারা বেশ করে চায়না এবং যেহেতু এখন চায়না আমেরিকার মধ্যে চেঞ্জ হচ্ছে এই জন্য তারা এখন নতুন একটা পলিসি নেওয়ার ঠিক করেছে। কিন্তু আমরা তো এর মধ্যে অনেকবার পলিসি কনভারসেশন করেছি, অনেকবার চেঞ্জ করেছি। তো এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো যে হাউ ক্যান উই মেক শিওর দ্যাট যে সরকার পরিবর্তন হলেও আমাদের একটা স্টেবল পলিসি এনভায়রনমেন্ট থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আমি এখন প্রশ্ন রাখছি এ ব্যাপারে ডক্টর মাসরুর রিয়াজের কাছে। উনি পলিসি এক্সচেঞ্জের সিইও, সুতরাং প্রবলি হি হ্যাজ সামথিং ইন্টারেস্টিং টু সে অ্যাবাউট দিস। থ্যাংক ইউ শফিক ভাই। প্রথমেই আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ আয়োজকদের প্রতি এই ধরনের একটা ন্যাশনাল ডেমোক্রেটিক ট্রানজিশন ইলেকশন লেড ট্রানজিশনের আগে এই ধরনের একটা পলিসি ডায়ালগ অর্গানাইজ করার জন্য খুবই টাইমলি। শফিক ভাই আপনি পলিসির কথা বলেছেন আর আমরা আলাপ করছি যে পলিসি ইন দ্য কনটেক্সট অফ ইনভেস্টমেন্ট। আমার মনে হয় আমি একজন পলিসি মেকার, একজন একটা রাজনৈতিক নেতৃত্ব যারা সরকারে আসবে সেখান থেকে জাতীয়ভাবে পলিসি নীতিগত সিদ্ধান্ত নিবে সেই জায়গা থেকে আমি বিনিয়োগকে একটু কানেক্ট করতে চাই। এবং সেই জায়গাটায় আমার মনে হয় আমাদের সবচাইতে বড় গ্যাপ, সেটা আরেকটা কারণ আমি সেই জায়গা থেকে আমরা বিনিয়োগ চাচ্ছি, বিনিয়োগ বাড়তে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ইট নিডস নো ইন্ট্রোডাকশন। বাট সেই বিনিয়োগের ব্যাপারে আমাদের ফিলসফিটা কি? সেই বিনিয়োগের আমরা কি জব লেড ইনভেস্টমেন্ট চাচ্ছি নাকি জব লেস? আমরা কি বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ, আজকে বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক বেশি কথা হয়েছে, সেটা খুব ক্রিটিক্যাল, বাট একটা দেশ যদি লোকাল প্রাইভেট ইনভেস্টমেন্ট ক্যাটালাইজ না করতে পারে, ফরেন ইনভেস্টমেন্ট রিমেইনস ফার ডিস্টেন্ট অ্যাচিভমেন্ট। আমরা কি এফিসিয়েন্সি সিকিং ইনভেস্টমেন্ট চাচ্ছি না মার্কেট সিকিং ইনভেস্টমেন্ট? আমরা কি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট চাচ্ছি নাকি ন্যাচারাল রিসোর্স সিকিং ইনভেস্টমেন্ট? আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ভিজাভি ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, আমাদের প্রায়োরিটিটা কোথায়? এই জায়গাটা বাংলাদেশ এখনো সেট করেনি। পার্টিকুলারলি গত 1.5 দশকে এই জায়গা থেকে ভিশনটা একেবারে নড়ে গেছে এবং এইটাকে সিস্টেম্যাটিক্যালি জাতীয়ভাবে একটা লং টার্ম ভিশনে আনার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে আমাদের জাতীয় কোনো বিনিয়োগ নীতি নেই। Bangladesh, 54 years on from its independence, does not have a national investment policy. আমাদের পরিবেশ নীতি আছে, এগ্রিকালচার নীতি আছে, আইসিটি নীতি আছে, many more. But Bangladesh does not have a national investment policy. এবং যার কারণে আমাদের যে ইনভেস্টমেন্টের যে ন্যাশনাল ভিশন, এটার ইম্পর্টেন্স, এটার ডিস্ট্রিবিউশন এবং এটার লং টার্ম ওনারশিপ সেটা ফান্ডামেন্টালি মিসিং, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা শফিক ভাই বলছেন যে পলিসি কেন কন্টিনিউ করছে না, আমাদের যদি ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি থাকতো বা যখন থাকবে আমাদের সেই লং টার্ম ওনারশিপ এবং ডিরেকশনটা থাকবে। তারপরে যেটা ভিয়েতনাম করেছে, থাইল্যান্ড করেছে, ইন্দোনেশিয়া করেছে, ইভেন রিসেন্টলি ইন্ডিয়া 2019 অনওয়ার্ডস তারাও করেছে, সেটা হলো তাদের ইনভেস্টমেন্ট সিস্টেম্যাটিক investment promotion strategy আছে। Bangladesh does not have any investment promotion strategy whatsoever, local, sectoral, foreign, এখানে অ্যাড হক ভাবে করা হয়। এবং আরিফ ভাই খুব চমৎকারভাবে বলছিলেন যে আমরা হয়তো বিদেশে এমবাসি বা বিডা বেজাকে বলছি বিনিয়োগ বাড়াতে হবে, বাট
তাদেরকে তো অন্ধকারে ঢিল ছড়তে মানে হাত পা বেঁধে সাঁতার কাটতে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের জন্য যে ডিরেকশনটা, তাদের জন্য যে আমার বিনিয়োগ প্রমোশনের যে কৌশলটা, সেটাই তো নেই। ভিয়েতনামে এটা 5 বছর মেয়াদি করা হয়, ফরেন ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট, আবার ফরেন অ্যান্ড লোকালের ভেতরে সেগুলো সেক্টরাল ইনভেস্টমেন্ট প্রমোশন স্ট্র্যাটেজি থাকে, এবং সেটাকে আবার লিঙ্ক করা হয় জাতীয় ট্রেড স্ট্র্যাটেজির সাথে। বাই দ্য ওয়ে, বাংলাদেশ ডাজ নট হ্যাভ এ ট্রেড স্ট্র্যাটেজি আইদার। আমাদের এক্সপোর্ট পলিসি আছে, আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডার আছে, উইচ আর মোর লাইক এ রেগুলেটরি ইনস্ট্রুমেন্ট ফর শিওর, ইম্পোর্ট পলিসি অর্ডার, কিন্তু বাংলাদেশ ডাজ নট হ্যাভ এ ট্রেড ভিশন। অ্যান্ড থার্ডলি, বাংলাদেশের যেটা ভিয়েতনাম মানে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে ডয়ময়ের যে ইকোনমিক রিফর্ম প্রোগ্রাম, তারপরে সেটা হলো ওরা ওদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে কমপ্লিমেন্টেড করছে, ওয়ান টেক্স অ্যাডভান্টেজ অফ দ্য আদার। সেই জায়গাটা বাংলাদেশ এখনো অ্যাডভান্টেজ নিতে পারে না, এটা হলো আমার থার্ড। সেই কারণে আর ফোর্থ একদিক শেষ করছি যে আপনি, আমার মনে হয় শফিক ভাই আপনিই বলছিলেন, বাংলাদেশ does not have an investment climate improvement program. এখানে ছিটাফোটা কিছু রিফর্ম হয়, আইসোলেটেড মানে হার্ডলি ইনক্রিমেন্টাল, বাট সার্টেনলি আইসোলেটেড। কিন্তু বিনিয়োগ পরিবেশ আর বিনিয়োগ এত মাল্টি ডাইমেনশনাল, এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, ট্যাক্সেশন আছে, ট্যারিফ আছে, রিসেন্টলি এনভায়রনমেন্টাল গভর্নেন্স ইস্যুস আছে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের রিলেশনশিপ আছে। এখানে যদি ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট রিফর্মস প্রোগ্রাম না থাকে, কর্মসূচি, ইনক্রিমেন্টাল ছিটে ফেটে ইমপ্রুভমেন্ট দিয়ে এখানে কোনো দিনই আগানো যাবে না, এবং সেই জায়গাতেই পলিসি এবং রেগুলেটরি প্রেডিক্টেবিলিটি বাংলাদেশে একেবারে নিম্ন পর্যায়ে আছে। থ্যাংক ইউ, ব্যাক টু ইউ শফিক। ধন্যবাদ মাসরুর রিয়াজ। আমরা এবার যাব একটু ডক্টর মঞ্জুর হোসেনের কাছে। উনি জেনারেল ইকোনমিক ডিভিশন মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের মেম্বার। মিনিস্ট্রি অফ প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তো সেই অনেক আগে থেকে জেনেছি যে প্ল্যানিং মিনিস্ট্রি ইজ ওয়ার এভরিথিং টেক্স প্লেস। লাইক প্ল্যানিং যেটা হয়, একটা যদি বলা হয় যেটা আর্মির যেমন চিফ অফ অপারেশনস যেরকম হেডকোয়ার্টার, যেখানে অপারেশনস, এটা তেমনি মিনিস্ট্রি অফ প্ল্যানিং এরকম একটা ইম্পর্টেন্ট। তো তার কাছে এই পার্সপেক্টিভটা একটু পাওয়া যাবে। তা আমরা এখানে নতুন ইকোনমির কথা শুনেছি যে উই নিড এ নিউ গ্রোথ মডেল। তো নিউ গ্রোথের মডেলের জন্য আমাদের একটা ক্রিটিক্যাল ইম্পর্টেন্স হলো, আমাদের তো এমনিতে আমাদের রিসোর্স কম, এই কম রিসোর্স আমরা কোথায় ইনভেস্ট করব, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোন রিসোর্সে আমাদের রিটার্ন ভালো আসবে। সো এখানে মিনিস্ট্রি অফ প্ল্যানিং থেকে, সুতরাং এখানে এই ব্যাপারে আপনার ধারণা একটু জানতে চাচ্ছি যে হাউ ক্যান উই হ্যাভ আমাদের এই মেগার রিসোর্স নিয়ে আমরা কেমন করে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা করতে পারি, যে কোথায় ইনভেস্টমেন্ট করলে আমাদের রিটার্নটা ভালো হবে, একটা নিউ গ্রোথ মডেল যে আমরা বাংলাদেশের দরকার এটা আমরা অ্যাচিভ করতে পারবো। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমি প্রথমেই খুব অভিনন্দন জানাই যারা উদ্যোক্তা এই ধরনের একটা ইকোনমিক রিফর্ম সামিট 2025 আয়োজন করেছেন। আমি মনে করি এটা খুবই টাইমলি একটা সামিট, রিফর্ম সামিট, এবং এই রিফর্মস রিলেটেড যেসব আলোচনা হবে আমি আশা করছি যে সেগুলো আমাদের সামনের রাজনৈতিক দলগুলো সেখান থেকে ইনপুট নিতে পারবেন এবং সামনের দিনগুলো তাদের ম্যানিফেস্টোকেও ডেভেলপ করতে পারবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ফোরামটা আছে নাগরিক কোয়ালিশন এবং অন্যরা, তারা এটাকে হয়তো সরকারের কাছেও প্রেজেন্ট করতে পারবেন। আমি প্ল্যানিং প্রসেসে একটু কথা বলবো। তো আমার তো মাত্র 6 মাস হলো এখানে, কিন্তু তার আগে আমি একটু ওভারঅল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটা নিয়ে কথা বলতে চাই। এখানে আলোচনা হয়েছে অনেক কিছুই, কিন্তু আমরা যেটা বেশি আলোচনা করি সেটা হচ্ছে আমরা সাপ্লাই সাইড নিয়ে কথা বলি, যে আমরা কি করছি, কি দিতে পারছি। আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির কথা বলছি, আমরা ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলছি, আমরা লজিস্টিক নিয়ে কথা বলছি, কিন্তু ডিমান্ড সাইড নিয়ে আমরা কথা বলছি না খুব বেশি। মানে ইনভেস্টররা এসে বাংলাদেশে কোন জায়গাটা ইনভেস্ট করবেন। ডক্টর মাসুর কিছুটা বলেছেন যে এফিসিয়েন্সি সিকিং ইনভেস্টমেন্ট হবে না ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সের এখন আর সুযোগ নেই, সেটা অলরেডি সেই ফেজ আমরা চলে গেছি। এখন ন্যাচারাল রিসোর্স সিকিং বলতে আসলে মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথাই বলা হয়, যেখানে এখন বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর বলতে আরএমজি ছাড়া আর কোনো পটেনশিয়াল এই পর্যন্ত সেভাবে দেখা যায়নি যেখানে ইনভেস্টররা এসে ইনভেস্ট করতে পারেন। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইনভেস্টমেন্টের জন্য আগে স্পেসটা তৈরি করা। সেই জায়গাটা কোথায়, আপনি যেটা আমাকে বললেন যে রিসোর্সটা কোথায় আমরা অ্যালোকেট করব খুব বেশি, সেই জায়গাটাতে আমি যেটা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ইনভেস্টমেন্ট পলিসির একটা ক্লোজার সিনক্রোনাইজেশন দরকার।
এবং সেটা যদি না হয় আসলে ইনভেস্টমেন্ট আমরা যত কথাই বলি, আমরা এখানে যত ইনসেনটিভ দিই, যত ফ্যাসিলিটিস দিই, ইনভেস্টমেন্ট আসবে না। আমি সেদিক থেকে বলতে পারি যে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন বা একটু যদি লিটারেচার দেখেন জানবেন যে ইস্ট এশিয়ান যে গ্রোথ মডেলটা আছে, তারা কিন্তু স্টার্ট করেছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি দিয়ে। তারপরে কিন্তু তারা চলে গেছে, দেন তারা যখন অ্যাপারেল ইন্ডাস্ট্রি দিয়ে একটা আপার লেভেলে গেছে, দেন তারা কিন্তু ইনভেস্ট করেছে মূলত ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এইসব জায়গায়। এখন আমাদের মতো দেশে যেখানে আমাদের অ্যাপারেলস ইন্ডাস্ট্রিতে আমরা মনে করি যে আমরা অনেকটা একটা একটা লেভেলে পৌঁছে গেছি যেখান থেকে আর খুব বেশি যাওয়ার নেই। আমি যদি বিং এ ম্যাক্রো ইকোনমিস্ট, আমি যদি দেখি যে রেডিমেড গার্মেন্টসের কন্ট্রিবিউশন ইকোনমিতে কিন্তু কমে আসছে, ওভার টাইম জিডিপিতে কমে আসছে, রেমিটেন্সের কন্ট্রিবিউশন কমে আসছে, তাহলে আমরা আগাবো কী দিয়ে? সেই জায়গা থেকে আমার মনে হয় ইস্ট এশিয়ান মডেলটাকে আমাদের ফলো করা দরকার। আমাদের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং অটোমোবাইলস এইসব ইন্ডাস্ট্রিতে মোর ইনভেস্টমেন্ট করার জন্য যে ইকোসিস্টেমটা ডেভেলপ করা দরকার, আমি মনে করি সেখানে বেশি জোর দেওয়া দরকার। অ্যান্টি এক্সপোর্ট বায়াস যেসব জিনিসগুলো তো আছে, যেসব ট্যারিফ ট্যাক্সের বিষয়গুলো আছে, সেখানে মনোযোগ দেওয়া দরকার। কারণ হচ্ছে কি, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বা অন্যান্য বা আইসিটি এই জাতীয় জিনিসগুলোতে মেধার দরকার। আমাদের পপুলেশন আছে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা ফেজ আমরা পার করছি, কিন্তু আমাদের সেখানে আমরা হিউজ ইনভেস্টমেন্টের হয়তো দরকার নেই, যেখানে একটা জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট হতে পারে। আমি মনে করি যে এটাকে একটা জোর দেওয়া যেতে পারে যে আসলে ইনভেস্টমেন্টের জায়গাগুলো খোঁজে। ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এখন অনেক দেশ এগিয়ে যাচ্ছে, ড্রোন বানাচ্ছে, বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি করছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে। সুতরাং এইসব জায়গাতে আমাদের মনোযোগ দিতে হবে, যাতে করে ইনভেস্টররা এখানে লুক্রেটিভ একটা স্পেস পায় যে হ্যাঁ এই জায়গাটাতে কম খরচে তারা ইনভেস্ট করতে পারবে, দে উইল গেট মোর রিটার্ন। আমার কাছে ওটা খুব গুরুত্বপূর্ণ। আমি রাস্তাঘাটে আমার আজকে আসতে 1.5 ঘন্টা লেগেছে, আমি জানি যে এটা কর্মঘণ্টা লস হয়েছে, কিন্তু ইনভেস্টরের জন্য আমার মনে এটার চাইতে তার বেশি দরকার সে হচ্ছে তার মার্কেটটা সে দেখবে যে কত বড় মার্কেট আছে এই দেশে। এটা 20 কোটি মানুষের দেশ, এটা ইজ এ হিউজ মার্কেট, সেটা ইন্ডাস্ট্রি বলেন, অটোমোবাইলস বলেন, ইলেকট্রনিক্স বলেন, অন্যান্য জিনিসের জন্য। সুতরাং এই দিক থেকে আমাদের মনে হয় মনোযোগ দিতে হবে। আর সাপ্লাই সাইডের কথা সবাই জানেন, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অবশ্যই মেনটেন করতে হবে। সেখানে আমরা মনে করি যে ফিনান্সিয়াল সেক্টরে যে ক্ষতিটা করে যাওয়া হয়েছে সেখান থেকে একটা স্টেবিলিটি আনার জন্য কিছু হয়তো রিফর্মস কমিশন থাকতে পারে, ব্যাংকিং কমিশন হতে পারে সামনের দিনগুলোতে। তারপরে ল্যান্ড ইউজ নিয়ে একটা ভালো পলিসি দরকার। প্রথমে আমি ইনিশিয়াল প্রেজেন্টেশনটা শুনছিলাম যে ইকুইটির কথা বলা হচ্ছিল, এখন যদি ল্যান্ডের দাম এত হাই হয় তার ইকুইটির ভ্যালু তো অনেক বেড়ে যাবে, সুতরাং সেখানে ইনভেস্ট করতে আসবে কে জন্য সেখানে। তো সেগুলোর একটা নতুন, যেমন জাপানে আমি ছিলাম অনেকদিন, জাপানের ল্যান্ড ট্রাস্ট পলিসি করা হয়েছে, অর্থাৎ ল্যান্ডের ওনারশিপটা রেখে দিয়ে তাকে সারা জীবন ধরে ওখান থেকে যে রিটার্নটা দেওয়া যায়, কিন্তু ল্যান্ডটা হচ্ছে লিজ নেবে। এই ধরনের কিছু ইনোভেটিভ পলিসিতে আসা যেতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জোর দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথা বলছি, ডিমান্ড সাইডটা আমাদের মোর ইম্পর্টেন্ট দেন সাপ্লাই সাইড। আমরা সাপ্লাই সাইড নিয়ে অনেক কথা বলছি গত 10-20 বছর 30 বছর যাবৎ, খুব বেশি কিন্তু এগোতে পারিনি। সুতরাং এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার। এখন আমি আসি যে প্ল্যানিং প্রসেসের জায়গা থেকে আমরা এখন কি করতে পারি। একটা হচ্ছে যে 8-5 year প্ল্যানটা শেষ হয়েছে এই জুনে, সুতরাং এরপর আমরা 9-5 প্ল্যান পোস্টপোন করে দিয়েছি। এটার একটা কারণ হচ্ছে পলিসি কন্টিনিউশন না, আসলে ওইটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট ছিল তার প্রিভিয়াস গভর্নমেন্টের, সুতরাং সেখানে আমরা কন্টিনিউ করতে চাইনি। যার কারণে তাদের যে অ্যাম্বিশাস যেই ইন্ডিকেটরগুলো ছিল আমরা সেগুলো রাখিনি বা সেগুলো নিয়ে কাজ করিনি, যার কারণে এই বছরটা পলিসি প্ল্যান নাই, এটা একটা গ্যাপ তৈরি হয়েছে। সুতরাং আমি আসার পরে আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার সহ কথা বলেছি যে আমরা একটা শর্ট টার্ম রিকভারি প্ল্যান করতে পারি কিনা ইকোনমির জন্য, যেটা স্ট্র্যাটেজিক্যালি পরবর্তী গভর্নমেন্টকে লিভারেজ দেবে, যে এটা ধরে ভবিষ্যতের অর্থনীতি কোন দিকে যেতে পারে সেই আলোচনাটা করার জন্য। তো সেখানে আমি ব্যুরোক্রেটিক যে প্রসেস সেটাকে তো আর বিট করতে পারিনি, আমার 5-6 মাস লেগে গেছে ওই জিনিসটা পাস টাস করে আনতে, এখনও পুরোপুরি ফাইনাল হয়নি। তো এখন আমার মনে হয় যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন আসছে, আমরা হয়তো এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা হয়তো নাও করতে পারি, যেহেতু নেক্সট গভর্নমেন্ট আসার পরে হয়তো এই জিনিসে মনোযোগ দিতে পারি, এমনও হতে পারে। অথবা আমরা কাজ শুরু করলেও এই মুহূর্তে সেটা দিয়ে কত দূর এগোতে পারবো জানি না। তবে আমাদের ভবিষ্যতে হয়তো 9-5 year প্ল্যানে যাবে কিনা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে, এবং সেই জায়গাগুলোতে অবশ্যই এই যে স্ট্র্যাটেজিটা এই জন্য দরকার যে ইকোনমি আসলে কোন দিকে যাবে সেই জায়গাটা দিক নির্দেশনাটা খুবই দরকার, এবং সেটা প্ল্যানিং মিনিস্ট্রি থেকে, প্ল্যানিং জেনারেল ইকোনমিক্স ডিভিশন থেকে হয়ে থাকে।
সেটা আমরা করতে পারলে খুব ভালো হয়, অথবা আমরা একটা ইন্টারিম শর্ট টার্ম 2 বছরের প্ল্যানও করতে পারি। একটা রিকভারি প্ল্যান দরকার। এটা শুধুমাত্র যে গত 10-12 বছরে যেভাবে ইকোনমিকে ইনফ্রাস্ট্রাকচার লেড গ্রোথের কথা বলে, যেখানে হিউজ কারাপশনের মাধ্যমে যে একটা সাস্টেইনেবল গ্রোথ মডেলে কিন্তু আমরা যেতে পারিনি, যে কথাটা বললেন, সেই গ্রোথ কিন্তু মুখ থুবড়ে পড়েছে। এখন ক্লাইমেট চেঞ্জের ইস্যুজ আছে, সাস্টেনেবিলিটিটাকে সর্বত্রই নিয়ে আসতে হবে, সাস্টেনেবল অ্যাপ্রোচটাকে নিতে হবে। সেই জায়গাগুলোকে মাথায় রেখে একটা শর্ট টার্ম বা একটা রিকভারি স্ট্র্যাটেজি আমি মনে করি যে থাকাটা খুব দরকার, এবং সেটা থাকার পরে আমরা একটা লং টার্ম প্ল্যানের দিকে যেতে পারি। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ। তো আমি আর সময় নিব না, ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো। ধন্যবাদ। আমরা বারবার ইনভেস্টমেন্টের দিকে ফিরে আসছি, কারণ আমরা অর্থনীতি থেকে জানি যে ইনভেস্টমেন্টই হলো কি গ্রোথের কি। আপনাদের কি প্রথম কথা হলো যে ইনভেস্ট করতে হবে, কারণ খরচ করলে তো হবে না, ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট প্রোডাক্টিভ খাতে যদি আমরা ইনভেস্ট করতে পারি তবেই আমরা ইকোনমিক গ্রোথ হবে। আমি এবার যাব মিস্টার ইসরাফিল খসরুর কাছে। তিনি বিএনপি চেয়ারপারসনস অ্যাডভাইজার অন ফরেন অ্যাফেয়ার্স, এবং সেই সাথে একজন সফল অন্টারপ্রেনিউরও, বিজনেসে তার দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা আছে। সুতরাং বাংলাদেশের তার বোথ পলিটিক্যাল এবং বিজনেসম্যান পার্সপেক্টিভ থেকে ইনভেস্টমেন্ট ব্যারিয়ারগুলো কি কি দেখছেন, এটা নিয়ে একটু আলোচনা করতে বলছি। থ্যাংক ইউ শফিক ভাই। আইল বি ভেরি ব্রিফ, সো এখানে অনেক প্যানেলিস্ট আছেন। প্রথমত, আপনি যে বাংলাদেশে বিনিয়োগ আনতে চান, ইনভেস্টমেন্ট বাড়াতে চান, ফার্স্ট থিং হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টু প্লে দ্য রোল অফ ফ্যাসিলিটেটর। আমরা এখানে বাংলাদেশে দেখি ওভার রেগুলেশন দেখি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। অ্যান্ড এখানে অনেকে ডিরেগুলেশনের কথা বলছে। আপনার বিএনপি যে ইনভেস্টমেন্ট পজিশন পেপারটা আমরা লঞ্চ করছি কয়েক মাস আগে, আমি কিন্তু ওখানে মাস ডিরেগুলেশনের কথা বারবার বলছি, বিকজ দ্যাটস দ্য ওয়ে আউট। এখন ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ টু প্লে দ্য রোল অফ ফ্যাসিলিটেটর, তখন আপনার কিন্তু পুরো ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটাকে আমাদের এখন রিথিঙ্ক করতে হবে, ইকোনমিক মডেলটাকে রিথিঙ্ক করতে হবে। সো হোয়াট ডু উই ডু? সো ফার্স্ট থিং উই নিড, যে নতুন একটা মডেলের কথা অনেকে বলছেন এখানে, ফার্স্ট থিং উই নিড টু ডু ইজ আমাদেরকে একটা ডেট বেস ইকোনমি থেকে বের হয়ে একটা ইনভেস্টমেন্ট বেস ইকোনমির দিকে আসতে হবে। সো গত 15 বছরে আমরা কি দেখেছি? দেয়ার ওয়াজ এ গভর্নমেন্ট যে বারবার ওয়াজ বরোয়িং মানি অ্যান্ড ওয়াজ প্রিন্টিং মানি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা একটা ফলস গ্রোথের পার্সপেক্টিভ পেয়েছি, অ্যান্ড ইট ওয়াজ জবলেস গ্রোথ। ইট ওয়াজ নট সাস্টেইনেবল ক্লিয়ারলি। তো আপনার যদি একটা টেকসই উন্নয়ন আপনি চান, তাহলে আপনার প্রথমে একটা ইনভেস্টমেন্ট বেস ইকোনমিতে যেতে হবে, যেখানে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সম্পদের সৃষ্টি হবে, ওয়েলথ ক্রিয়েশন হবে। সো দিস ইজ ওয়ান থিং। এই অ্যাপ্রোচটাকে আমাদের, এই প্যারাডাইম শিফটটা আমাদের আসতে হবে সবার আগে। তারপর হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি বাংলাদেশে, আমি নিজে একজন প্রাইভেট সেক্টর মানুষ, আই এম ওয়্যারিং 2 hats হিয়ার টুডে। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ব্যবসার সাথে সম্পৃক্ত। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেসগুলো কি, বাংলাদেশে বিনিয়োগ যারা করতে আসেন, ডোমেস্টিক ইনভেস্টর বলেন, আর যারা বাইরে থেকে আসেন, তারা কী চান? সবাই একটা টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স চান। সবাই 5-6 মাস 7 মাস ধরে সরকারি অফিসে গিয়ে ঘুরতে চান না। হ্যাঁ, একটা পার্টিকুলার সময়ের মধ্যে তারা চান তাদের যে লাইসেন্সিং ডকুমেন্টেশন যেন হয়ে যায়। 1, 2 হচ্ছে সবাই চান হচ্ছে গিয়ে একটা কি বলবো, ওয়ান স্টপ সার্ভিস, যেখানে গিয়ে সেটা মোটামুটি সব সুযোগগুলো তারা পান। থার্ড হলো আপনার দেখবেন যে রেগুলার যেটা হয় আপনার বেশিরভাগ ইনভেস্টমেন্ট ফান্ড রিপ্যাট্রিয়েশনের তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যে আমি বাংলাদেশে বিনিয়োগ করব, আমি টাকাটা কেমন করে ফেরত নেব। হ্যাঁ, সো আপনার ইভেনচুয়ালি যেটা করতে হবে, আপনাকে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে স্ট্রিমলাইন করতে হবে। সো আপনার রেড টেপিজমকে যদি না কমাতে পারেন, ব্যুরোক্রেটিক আপনার না কমিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগ বাংলাদেশে আনতে পারবেন না। সো এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আরেকটা জিনিস হলো, ধরেন বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার অনেক ইস্যুস থাকে, এগুলোকে আপনার সামহাও দি আদার আপনার এগুলোকে প্ল্যাকেট করতে হবে। সো আপনার প্রথমত যে আইডেন্টিফাই করতে হবে যে বিনিয়োগ যারা করতে আসে তারা কী চাচ্ছেন। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে যদি আমি রেগুলেট না করে আনি, স্ট্রিমলাইন না করে আনি, তাহলে যেটা হবে কি, বিনিয়োগের জন্য আসবে অনেকেই, কিন্তু ইভেনচুয়ালি স্থায়ী কোনো বিনিয়োগ হবে না। যেমন বিডাকে আপনার একটা লিগালি বাইন্ডিং এজেন্সি করতে হবে। তো সবাই আমি অনেক ইনভেস্টার, ফরেন ইনভেস্টারের কথা বলে, তারা বিদেশে যায়, আসার পরে দেখে যে বিভিন্ন অর্গানাইজেশন তাদের দৌড়াদৌড়ি করতে হয় একটা অফিস থেকে একটা অফিসে, বলে যে তো এই ক্ষেত্রে যেটা বিডা কোনো সহযোগিতা তারা করতে পারে না। সো এই 5-6 মাস তাদের সময়টা নষ্ট হয়ে যায়।
সো এই জিনিসটাকে আমাদের করতে হবে। আমরা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট পজিশন পেপার একটা এফডিআই ক্যাপ্টেন্সের কথা বলছি, যেখানে বিডাতে থাকবে যারা ইনভেস্টর যখন বিদেশ থেকে আসবে তাদেরকে গাইড করবে। দে উইল ডু অল দ্য রুটিং অ্যান্ড অল দ্য রেগুলার রুটিন ওয়ার্ক করে ইনভেস্টররা খালি দেশে এসে বিডাতে যাবে এবং এই এফডিআই ক্যাপ্টেন তাদেরকে গাইড করবে, তাদের প্রসেসগুলোকে কমপ্লিট করবে উইদিন আ পার্টিকুলার টাইম পিরিয়ড। কারণ এখানে আপনার কেউ কিন্তু একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমে বাংলাদেশে গিয়ে সেই ইনভেস্টমেন্ট কেউ করতে চাইবেন না, তাদের একটা বেশি টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স দরকার। সো এই জিনিসগুলো আমাদের আই থিঙ্ক লক্ষ্য রাখা দরকার। আর একটা ছিল সেক্টরাল ডাইভার্সিফিকেশন, আমাদের ডেফিনেটলি উই নিড সেক্টরাল ডাইভার্সিফিকেশন। আমরা যখন আরএমজি এবং রেমিটেন্সেস উপরে যে আমাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে, সেটা কমাতে হলে কিন্তু আপনার নতুন সেক্টরগুলোকে উন্মোচন করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম দ্য চ্যালেঞ্জ ইজ আপনার কি নেসেসারি স্কিল সেট আছে এই সেক্টরগুলোকে প্রোভাইড করার জন্য। কাজে আপনার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আপনার সেক্টরাল ডাইভার্সিফিকেশন হ্যাজ টু গো প্যারালাল ইয়েতে। সো স্কিল সেটগুলো যখন ডেভেলপ করেন তখন আপনার ওই সেক্টরের জন্য যখন আপনার দক্ষ মানে কি বলবো যারা কাজ করবেন তাদেরকে যখন আপনি রেডি করতে পারেন, তাহলে আপনি ওদেরকে ওখানে আপনাদেরকে প্রোভাইড করতে পারবেন। সো এই দুটো জিনিস কিন্তু প্যারালালি চলতে হবে। সো সেক্টরাল ডাইভার্সিফিকেশনের কথা আছে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা আছে, দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। সো আমার মনে হয় যে এই কিছু জিনিস যদি আমরা নজর রাখি, আই থিঙ্ক দেন আমরা একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম অর বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। আরেকটা কথা আমরা বারবার বলছি, উই আর টকিং অ্যাবাউট ইকোনমিক ডেমোক্রেটাইজেশন। আমরা বারবার পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলি, বাট আপনার ইকোনমিতে কিন্তু ডেমোক্রেসি দরকার। কারণ আমরা গত 15 বছর একটা অলিগার্কিক সিস্টেমে ফেরত যেতে চাই না। সো আই নিড অ্যান ইকোনমিক সিস্টেম আর এমন ডেমোক্রেসি ইন ইকোনমি যে সকলের সমান সুযোগ থাকবে, কোনো বৈষম্য থাকবে না, যারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবে, সে মিডিয়াম বিজনেস হোক, স্মল বিজনেস হোক, অর স্মল মিডিয়াম বিজনেস হোক, লার্জ বিজনেস হোক, there has to be an equal opportunity for all. ওই সিস্টেমটাকে আপনার ডেভেলপ করতে হবে। সো আই থিঙ্ক দিজ আর ভেরি কি ফ্যাক্টরস। আই থিঙ্ক আমাদের একটা প্রিন্সিপাল মাইন্ড শিফট দরকার, যেখানে আমরা বেসিক্যালি ইনভেস্টমেন্ট যে সিনারিওটাকে নতুনভাবে চিন্তা করতে হবে। সো আমি এতটুকু বলবো, আই উইল নট টেক টু মাচ টাইম বিকজ দেয়ার ইজ মোর পিপল টু স্পিক হিয়ার। সো থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ইকোনমিক ডেমোক্রাটাইজেশন একটা ইম্পর্টেন্ট থিং, এবং ইকোনমিক ডেমোক্রেটাইজেশন একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নিউ অন্টারপ্রেনিয়রদের সুযোগ দেয়া। এবছর যে ইকোনমিক্স প্রাইজ নোবেল 3 জন পেয়েছে, তাদের মধ্যে বিশেষ করে ফিলিপ অ্যাগিহন এবং আরেকজন, তাদের কিন্তু মেইন থিম কিন্তু তারা পেয়েছেন ইকোনমিক ড্রাইভারের মধ্যে ইনোভেশন এবং অন্টারপ্রেনিয়রিজম। মানে শুম্পেটেরিয়ান একজন বিখ্যাত জার্মান ইকোনমিস্ট ছিলেন, যিনি ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এবং এই ইকোনমিক্সের জন্য বিখ্যাত ছিলেন, এবং তারই উত্তরাধিকারী এই দুজন ইকোনমিস্ট। তারা আইডেন্টিফাই করেছিলেন যে সাস্টেনেবল গ্রোথ কেমন করে হয়, এটা শুধু ইনভেস্টমেন্ট বা এটা দিয়ে হয় না, এর জন্য অন্টারপ্রেনিয়র এবং ইনোভেশন। এবং এটা তো আমরা নিজেরাই দেখছি যে এখন এআই এর ইনোভেশনে সারা দুনিয়া মানে অস্থির যে কি হবে না হবে। সুতরাং ইনোভেশন এবং অন্টারপ্রেনিয়র খুব ইম্পর্টেন্ট। আমি এবার যাচ্ছি আমাদের আরেকজন পলিটিশিয়ানের কাছে, কিন্তু খালেদ সাইফুল্লাহ, উনি এনসিপি জয়েন্ট কনভেনার, কিন্তু সেই সাথে ওনার পরিচয় হলো হি ইজ অলসো অ্যান অন্টারপ্রেনিয়র, এবং তারা একটা হেলথ সেক্টরে একটা নতুন একটা অর্গানাইজেশন দাঁড় করছে এবং চেষ্টা করছে। সুতরাং বোথ অ্যাজ এ পলিটিশিয়ান এবং অলসো অ্যাজ এ অন্টারপ্রেনিয়র, আমি তার কাছে জানতে চাইবো যে তারা বাংলাদেশে কি ব্যারিয়ার্স টু অন্টারপ্রেনিয়রশিপ দেখছে এবং এটার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শফিক ভাই। আই উইল ট্রাই টু কিপ ইট ভেরি ব্রিফ। প্রথমে অন্টারপ্রেনিয়রশিপ নিয়ে বলি, অ্যান্ড দেন অ্যাজ এ পলিটিশিয়ান আই উইল অলসো টাচ আপন অন কন্টিনিউটি, পলিসি কন্টিনিউটির ব্যাপারে। অন্টারপ্রেনিয়রদের একদম প্রথমে যাত্রাটা যখন শুরু হয়, ইফ ইউ লুক অ্যাট দ্যাট, বাংলাদেশে ইউ উড বি লাকি ইফ ইউ ক্যান প্রপারলি স্টার্ট আ বিজনেস ইন 6 months। বাট আমরা ভিয়েতনামের কথা অনেকে বলছিলাম, ভিয়েতনামে একটা ব্যবসা শুরু করতে গড়ে 35 days লাগে। ইফ ইউ লুক অ্যাট ইন্ডোনেশিয়া, এখানে 49 days লাগে গড়ে একটা ব্যবসা শুরু করতে। ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া, ইট টেক্স অ্যারাউন্ড 60 days। সো আমাদের এই জায়গায় ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট অন্টারপ্রেনিয়রশিপকে আমাদেরকে আরেকটু বাড়াতে হবে বা এটাকে আমাকে ইনসেন্টিভাইজ করতে হবে, এটা শুরু করাটাই যে কত বড় একটা চ্যালেঞ্জ। অ্যান্ড ইন দ্য ফার্স্ট 6 months যখন শুরু করবেন, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ আ লট অফ অ্যাডিশনাল কস্ট, যেটা রেগুলেটরি কস্টের বাইরে অনেক বেশি কষ্টের কথা আপনার চিন্তা করতে হবে। ইসরাফিল ভাই অলসো মেনশনড, আমাদের অন্টারপ্রেনিয়র যখন দে ওয়ান্ট টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ফ্রম আউটসাইড, এফডিআই এর যখন চিন্তা করছে, তখন ইনভেস্টরদের অনেক বড় একটা চিন্তা থাকে ফান্ড রিপ্যাট্রিয়েশন।
এবং সেটা বিকামস আ হিউজ চ্যালেঞ্জ, এবং এটার জন্য ইউথ সি আ লট অফ বিজনেসেস বাংলাদেশে দে আর ট্রাইং মানে দে হোল্ড করে রাখছে ইউএসএতে, অথবা দে আর কিপিং ইট ইন সিঙ্গাপুর। সো বাংলাদেশ ওইটার অ্যাডভান্টেজটা পুরোপুরি সব জায়গায় নিতেও পারছে না। জাস্ট এটা তো দুইটা গেল, এছাড়াও তো আর অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। বাট আই অলসো ওয়ান্ট টু টক অ্যাবাউট সামথিং দ্যাট গিভস মি হোপ। একটা চ্যালেঞ্জ কথা আসছিল যে পলিটিশিয়ানরা কীভাবে এনশিওর করতে পারে যে পলিসি কন্টিনিউটি না থাকলে তো গ্রোথটা দেখাটা চ্যালেঞ্জিং। আমাদের সরকার একটা ইনভেস্টমেন্টের একটা সামিটের মতো করেছিল, সেখানে এনসিপি ছিল, বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল। আজকে আলোচনা যে আছে, আই সি আ লট অফ কমনালিটিস, আমরা কিভাবে বিজনেসের এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এনসিপি থেকে উই স্পিক অ্যাবাউট ইকোনমিক কমপ্লেক্সিটি আ লট, দ্যাট ইজ ক্লোজলি লিঙ্ক টু আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমাদের দেশের ইকোনমিক কমপ্লেক্সিটি 133-এর মধ্যে দেশের মধ্যে 119-এ গত 2 বছর আগে যে দেখা হয়েছিল। অর্থাৎ আমাদের দেশে আমরা যে এক্সপোর্ট করছি, এক্সপোর্টের ক্ষেত্রে খুবই লো ভ্যালু, খুব লো টেক এইরকম জায়গায় আমাদের ফোকাস, অর্থাৎ আমরা আরএমজি ওইখানে করি। বাট এটার মাধ্যমে আমাদের ইকোনমিটা অনেক ভালনারেবল থাকে। এই জন্য আমরাও এনসিপি থেকে উই কিপ অন টকিং অ্যাবাউট আমাদের ভিশনের মধ্যে যেটা আছে যে আমাদের এক্সপোর্ট যে ডাইভার্সিফিকেশন এটা করতে হবে, এতে আমাদের ইকোনমিক কমপ্লেক্সিটি আরও বাড়বে, যাতে করে গ্লোবাল হিটউইন্ডের জন্য আমরা বেশি ভালনারেবল না হই। সো দ্যাটস ওয়ান প্লেস দ্যাট উই অল এগ্রি অন। আমরা এই বিজনেস শুরু করার জন্য যে হার্ডলসগুলোর ক্ষেত্রে এখানে আমাদের বক্তারা যারা ছিলেন, উই হ্যাভ আমাদের মোটামুটি একদম সিমিলার আইডিয়াস। আমরা চিন্তা করছি সবাই একদম ফান্ডামেন্টালস যেটা, যে আমাদের স্কিলস ইমপ্রুভ করতে হবে। আমাদের বিজনেসেসগুলো যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস যেগুলো, ফর এক্সাম্পল তাদের স্কিলসগুলো ইমপ্রুভ করতে হবে, আমাদের R&Dতে ফোকাস করতে হবে। R&D যদি ভালো না থাকে, তাহলে আমাদের বিজনেসেসগুলো দে ক্যান নট রিয়েলি ইমপ্রুভ। ওই জায়গাটাতে আমাদের ফোকাস করা, এই জায়গাটাতে উই সি আ লট অফ কমনালিটি পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে। রাশিদ আল তিতুমি স্যার ওইখানে আলোচনা করেছেন যে আমাদের যে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস, সেটা আমাদের জবের ক্ষেত্রে গ্রোথ ইঞ্জিন হিসাবে কাজ করতে পারে, যেটার ক্ষেত্রে এনসিপি অলসো শেয়ার দ্য সিমিলার ভিউজ। হয়তো আমাদের ইমপ্লিমেন্টেশন বা ভিশন ওইখানে ডিফারেন্ট থাকতে পারে, হাউ উই ওয়ান্ট টু ডু ইট, বাট উই হ্যাভ আ লট অফ কমনালিটিস দেয়ার। সো আই থিঙ্ক পলিটিক্যাল পার্টিস অ্যাক্রস দ্য বোর্ড আ লট অফ কমনালিটিস, এবং আমাদের ইনশিওর করতে হবে যে আমরা যখন একটা পলিসি নিচ্ছি, পলিসি তৈরি করার সময় যেমন আমাদের পাবলিককে কনসাল্ট করতে হবে, আমাদের বিজনেসগুলোও কনসাল্ট করতে হবে। ওয়েন আই টক টু বিজনেসেস আদার ফেলো এন্টারপ্রেনার্স, অফেন আমাদের সবার যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা বলি যে আমাদের যে আইনগুলো হয়, এই আইনগুলো করার সময় বা পলিসিগুলো হয়, এই সময় প্রপারভাবে কনসালটেশন করা হয় না। অ্যাজ এ রেজাল্ট যখন পলিসিটা হয়ে গেছে, সেটা ইমপ্লিমেন্ট করাটা অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়, কারণ বিজনেসেস আর নট রেডি ওইটার ইমপ্লিমেন্টেশন কীভাবে সেটা করার জন্য। সো আমাদের more thing, যে of course we need to consult businesses, we need to consult the public, but we also need to consult other political parties. যদি পলিটিক্যাল পার্টির মধ্যে কনসালটেশন থাকে, তাহলে পলিসি কন্টিনিউটির সম্ভাবনা আরও বাড়ে। অফকোর্স দেয়ার উড বি ডিফারেন্সেস, ভিশনের ডিফারেন্স থাকবে, সেটা নিয়েই ভোটারদের কাছে যাবে পলিটিক্যাল পার্টিস, বাট অলসো উই ক্যান অফেন ফাইন্ড আ লট অফ কমনালিটিস, এবং ওইটা আমাদের মাথায় থাকলে আই থিঙ্ক দ্যাট ক্যান ইমপ্রুভ আ লট। থ্যাংক ইউ। ধন্যবাদ খালেদ। আমি এবার যাব মিস্টার স্নেহাশিস বড়ুয়ার কাছে। উনি একজন ট্যাক্স এক্সপার্ট। তার কাছে এই জন্য জানতে চাইবো আমাদের ফিসকাল পলিসি এবং ইনভেস্টমেন্ট এ দুটো নিয়েই, যে আমাদের কেমন করে আমরা ফিসকাল পলিসিতে একটু উন্নতি করতে পারি ফর কালেক্টিং মোর রেভিনিউ অ্যান্ড হাউ টু অ্যাট্রাক্ট মোর ইনভেস্টমেন্ট। ধন্যবাদ। Ji. First of all, thank you very much for inviting me here. So I must give sincere thanks to both the paper presenters, Asif and then Jyoti Bhai as well. They have highlighted a few good issues for the investment barrier, and I am also happy to see a lot of political parties are being invited in this dialogue as well. So if you look into the fiscal part of it, you have seen the challenges. The graph ta ashle ami dekhini in Asif's presentation is probably shobai jeta bole je perhaps you have seen, we have seen the lowest tax GDP ratio across the world. Probably it's less than 6.5% right at this point. At certain point in time it was above 8 to 9%, but it has gone down below 7%. So এখানে সবচেয়ে বড় যে জায়গা আসছে, যে যেহেতু আমরা ইনভেস্টমেন্ট ব্যারিয়ার নিয়ে কথা বলছি, how we can remove this investment barrier. We can talk about lot of problems, but we need to talk about the solutions as well. So এখানে আমরা যখন ফিসকাল পলিসি নিয়ে কথা বলি, সবচেয়ে বড় যে জিনিসটা দেখবেন when we talk about FDI point of view, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ, যেটা আমাদের একজন প্যানেলিস্ট খুব ভালোভাবে বলার চেষ্টা করেছেন, যে হ্যাঁ আমাদের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যারা আছেন তাদেরকে হয়তো বা আইন করে দিয়েছেন টু
অথরিটি হিসেবে কাজ করার জন্য, বাট তাদের কি সেই পরিমাণ এম্পাওয়ারমেন্ট করা হয়েছে কিনা। আপনি যদি 10টা পয়েন্ট দেখেন ইনভেস্টরদের, ফরেন ডাইরেক্ট ইনভেস্টরদের, দেখবেন 6 থেকে 7টা আসবে এনবিআর রিলেটেড, কিছু আসবে আপনার এনভায়রনমেন্ট রিলেটেড, অ্যান্ড বাকি 2টা হয়তো কি আদার অথরিটি রিলেটেড। তাদের সেই অথরিটিটা নাই যে তারা এটাকে কিন্তু সলভ করবে। সো এই জন্য ডিরেগুলেশনস যদি বলেন, এটা অনেক দেশে এই কনসেপ্টটা আছে। ধরেন যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টার্স আছে তাদেরকে আমরা যদি গুড ফিলিং দিতে চাই, তাদেরকে ভালো এক্সপিরিয়েন্স দিতে চাই, তাহলে তাদের যত ফিজিক্যাল নন ফিজিক্যাল জিনিসগুলো আছে এটা কিভাবে আমরা একটা সেপারেট জোন করে ট্যাক্স, ভিএটি অ্যান্ড কাস্টমস প্রত্যেকটা প্রবলেম যেন আমরা সলভ করে দিতে পারি একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে পলিসি কন্টিনিউটি অ্যান্ড দেন সাস্টেনেবিলিটি। আপনি দেখবেন আমরা যখন একজন ইনভেস্টরকে ইনভাইট করি তখন আমরা আমাদের ট্যাক্স ল থেকে, কাস্টমস ল থেকে, ভিএটি ল থেকে অনেকগুলো জিনিস কোট করি। আপনারা যদি দেখেন 2019 সালে যখন নতুন আইন করা হয় তখন বলা হয়েছিল ভ্যাট আইনটা ইমপ্লিমেন্টেশনে, তখন আমরা অনেক জিনিস রিয়াদ পাবো। কিন্তু যখন আস্তে আস্তে আইনটা ইমপ্লিমেন্টেশন হয় তখন আইনটাকে কাটতে কাটতে আমরা সেই 1991 সালের আইনে নিয়ে গেছি। তো তাহলে এখানে পলিসি শিফট কী হলো? আমরা কি দেখালাম বিনিয়োগকারীদের আর কি দিলাম, এখানে একটা বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। আমরা বলছি আমাদের ট্যাক্স রেট সাউথ এশিয়াতে লোয়েস্ট, কিন্তু একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করে ট্যাক্স রিটার্ন দিতে যায় তার ইফেক্টিভ ট্যাক্স রেট কিন্তু অনেক বেশি হাই। সো এই ক্ষেত্রে আমি মনে করি পলিসি কন্টিনিউটিটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন একটা ইনভেস্টর বাংলাদেশ থেকে চলে যাবে, যখনই সে ক্লিয়ারেন্স দিতে যাবে তখন তাকে বিভিন্ন অডিটে ফেলে দিবে যাতে তার এক্সিটটা ডিলেড হয়। আমাদের মিস্টার ইসরাফিল খসরু কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে আউটওয়ার্ড রেমিটেন্স, বিশেষ করে তারা সার্ভিস ফি বা যে জিনিসগুলো নিতে চায় এই জিনিসগুলো যদি তারা ঠিকমতো নিতে না পারে, সে যদি ইন্ডিয়া থেকে নিতে পারে, ভিয়েতনাম থেকে নিতে পারে, ইন্দোনেশিয়া থেকে নিতে পারে, বাংলাদেশে কেন আমরা তাকে বাধা দিব? সেই বাধা দিলে কিন্তু সে কিন্তু কি খুব খারাপ ফিল করবে। এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা, যে আমরা হয়তো ইনভেস্টার আনার দিকে মনোযোগ দিচ্ছি, বর্তমানে যারা ইনভেস্টার্স আছে তাদের যদি একটা ব্যাড ওয়ার্ড অফ মাউথ হয়, সেটা লোকাল হোক বা ফরেন হোক, আপনি কিন্তু ভালো ইনভেস্টার আনতে পারবেন না। কারণ যখনই আপনি একটা ব্যাড ওয়ার্ড অফ মাউথ হবে তখন বলবো যে হ্যাঁ ঠিক আছে, ইউ মাইট হ্যাভ দ্য ব্রিলিয়ান্ট পলিসিস, বেস্ট পলিসিস ইন দ্য ওয়ার্ল্ড, বাট এক্সিকিউশনে তোমাদের খুব খারাপ অবস্থায় আছে। সো এই জন্য আমরা মনে করি এই জায়গায় যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো না। এখন আমরা আসি এবার ফিসকাল পলিসির যে ডেফিসিটটা আছে এই জায়গায় আমরা যদি যাই তাহলে দেখবেন আমাদের সবচেয়ে বড় জায়গা কোথায়? সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের, দেখবেন কিছুদিন আগেও রিপোর্ট হয়েছে এবং এই সেশনও রেখেছে, সেটা হচ্ছে আমাদের সাইজ অফ দি ইনফর্মাল ইকোনমি। আমাদের এই কিছুদিনের স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ব্যাংক থেকে যেটা দিয়েছে 72% হচ্ছে ক্যাশ ড্রিভেন ইকোনমি, 72%। তার মানে আমার ইকোনমির যদি 2/3-এরও যদি বেশি যদি ক্যাশ ড্রিভেন হয় তাহলে তো আপনার ট্রেসেবিলিটি থাকবে না। ট্রেসেবিলিটি যদি না থাকে তাহলে কি হচ্ছে? আলটিমেটলি গিয়ে আমি যদি অনেস্ট ট্যাক্স পেয়ার হই, আমি যদি সব দেখাই, তাহলে বাকি যারা আছে তারা কিছু না দেখিয়ে পার পেয়ে যাবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। তার মানে একটা ব্যবসায়ীর সাথে আরেকটা ব্যবসায়ীর কিন্তু সিরিয়াস ডিফারেন্স হবে। এবং যার কারণে কি হচ্ছে, আজকে আপনার এই ক্যাশ ড্রিভেন ইকোনমির জন্য আজকে আপনার যারা অনেস্ট ট্যাক্স পেয়ার আছে তারা বারবার অডিটে সিলেক্ট হচ্ছে, তাদের ট্যাক্স রেটে কিন্তু হায়ার হয়ে যাচ্ছে। সো আমি মনে করি সবচেয়ে বড় চেঞ্জ যেটা দরকার সেটা হচ্ছে কি আপনার এই ক্যাশ ড্রিভেন থেকে। শুধু একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বলতে চাই, গত 3 বছর আগে যখন ট্যাক্স পলিসি করা হয়েছিল তখন একটা শার্প ডিফারেন্স রাখা হয়েছিল যে একটা কোম্পানি যদি ক্যাশলেস হয় তাহলে তার ট্যাক্স রেটে সে 2.5% কর ছাড় পাবে। এটা কিন্তু গত 3 বছর ধরে আসছে। হঠাৎ করে এবছরের ফিসক্যাল পলিসিতে দেখলাম এটা উঠিয়েই দিয়েছে। বাংলাদেশ ব্যাংক চাচ্ছে ক্যাশলেস, আর এনবিআর এর ট্যাক্স পলিসি বলছে কি তুমি আরও ক্যাশে করো, আরও ক্যাশে করো। সো এইভাবে আমরা যদি ইনভার্স ওয়েতে যেতে থাকি তাহলে দ্য অনেস্ট ট্যাক্স পেয়ার উইল সাফার দি মোস্ট ইন দি কান্ট্রি। অ্যান্ড দেন আমরা যদি এখানে যাই, সবচেয়ে বড় যে জায়গায় যে আমরা গলা ফাটায় বলে ট্যাক্স জিডিপি লো, সব জায়গায় আমাদের কালেকশনস ড্রপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা রুট কস্টটা কোথায়? রুট কস্ট যদি দেখেন তাহলে দেখবেন ওই যে যারা ট্যাক্স নেটে আছে তাদের উপরে প্রেশারটা কিন্তু বারবার বাড়ছে। আপনি গ্রোথ সেন্টার বলেন, আরবান এরিয়াগুলো বলেন, সেমি আরবান বলেন, যেখানে যাবেন দেখবেন হিউজ লেভেলের কিন্তু ইনভেস্টমেন্টস হচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে ওই সমস্ত ব্যবসায়ীরা আসলে কি কর দিচ্ছেন? এখানে একটা চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন আছে। আজকে একজন একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলেন যে আইএমএফ বলছে যে আমাদের গ্রোথ প্রজেকশনস এরকম হবে, ইন্টারেস্ট পেমেন্টটা এতটুকু হবে। ভাই আই ডু এগ্রি উইথ আইএমএফ সাজেশনস যে তারা একটা মানে গ্লোবাল ভিউ দেখছে, কিন্তু আমরা বাংলাদেশে বসে বাংলাদেশের থেকে ভালো ভিউ কি পাবো? কি ভালো ভিউ আমরা দিতে পারবো? কারণ আপনি যখন আইএমএফ এর সাজেশনস দেখবেন, এবার দেখবেন প্রত্যেক ব্যবসায়ীর উপরে মিনিমাম ট্যাক্স দিয়ে দিয়েছে 1%, মানে তার লাভ হোক আর লস হোক, বলো 1% দিতে হবে। আইএমএফ বলছে আগে ভ্যাট দিতে হতো 5%, ট্রেড ভ্যাট দিতে হবে 7.5%। তাহলে দেখেন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ভ্যাট বাড়ান বা এক রেটে আনেন, সমস্যা না। প্রবলেম হচ্ছে যিনি কি ট্রানজ্যাকশনসটা দেখাবেন তাকে 7.5 দিতে হবে, আর যিনি দেখাবেন না উনি 0%। যিনি দেখাবেন ওনাকে 1% দিতে হবে, ক্যাপিটাল থেকে দিচ্ছে। ব্যবসায়ীদের বেদনাটা হচ্ছে কি, এটা তারা কিন্তু আউট অফ ক্যাপিটাল,
আজকে আপনি যেখানে যান, যে ইস্যুসগুলো যান, যখন তাকে আপনি ক্যাপিটাল নিয়ে কথা বলবেন, হাই কস্ট অফ ক্যাপিটাল, কেন? ইন্টারেস্ট রেটটা অনেক হাই। তো আমরা যদি এখানে যাই, যে আমরা যদি দিনের শেষে গিয়ে আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলি, দে আর সাফারিং অন হাই ইন্টারেস্ট রেট। অ্যান্ড হাই ইন্টারেস্ট রেটটা কেন? কারণ সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসির জন্য। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক তো মনিটারি পলিসি সাপোর্ট দিয়েছে, আমরা আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে এটা শুনতে চাই যে মার্কেট মনিটরিংটা যদি আপনারা স্ট্রং করতে না পারেন, যতই পলিসি সাপোর্ট দেন, আলটিমেটলি গিয়ে ব্যবসায়ী এবং সাধারণ জনগণের উপরে ইনফ্লেশনটাকে আপনারা কখনোই কমাতে পারবেন না, এবং দিনের শেষে গিয়ে আমরাই কিন্তু সবচেয়ে বেশি গিয়ে খারাপ অবস্থা থাকবো। এবং আমি এটা বলে শেষ করব যে আমরা সবাই জানি হোয়াট নিডস টু বি ডান। দেখেন, আমরা যখন একটা কোম্পানির বিজনেস নিয়ে কাজ করি, তখন প্রত্যেকটা কোম্পানির একটা কি থাকে? মিশন, ভিশন, স্টেটমেন্ট থাকে। এই মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্টের সাথে গোল থাকে, গোলের সাথে স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভসগুলো থাকে। আমি মনে করি যে সামনে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবেন, তাদের যদি ভিশন বা আমি যদি এবং গোল সেটিং এবং স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভসগুলো থাকে, একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে কোঅর্ডিনেশনটা একটু ঠিক রাখেন। খালি আমাদের মতো ফুটবল মাঠের মতো কি বল ঠেলাঠেলি করে লাভ হবে না, এক কোর্ট থেকে আরেক কোর্টে আপনারা পাঠিয়ে দিবেন। আমরা চাই সেন্ট্রালি কোঅর্ডিনেটেড একটা পলিসি, যেখানে সবাই মিলে এই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করব। আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলবো, তাদের সাথে বার্গেন করব, নেগোশিয়েট করব ফর দ্য শেক অফ পিপল অফ বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মিস্টার বড়ুয়া। আমি এবার যাব মিস্টার ওয়াসিম আলিমের কাছে, সিইও চালডাল। ওয়াসিম আমাদের ফোরামে কিন্তু একজন আনঅর্থোডক্স ইকোনমিক থিঙ্কার হিসেবে পরিচিত, তার সাথে প্রায় অনেক আর্গুমেন্ট হয়, সুতরাং হি ইজ অলওয়েজ হ্যাভ সাম ভেরি ইন্টারেস্টিং টেক্সট। তো সেই সাথে আরেকটা রিমাইন্ডার, মিস্টার বড়ুয়া যখন বলছিলেন যে ক্যাশলেস কোম্পানিগুলোর কথা, আমাদের কিন্তু নেক্সট সেশনটা ক্যাশলেস ইকোনমি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উপরে, সুতরাং অবশ্যই আপনারা থাকবেন আশা করছি। তো ওয়াসিম, এই বাংলাদেশের ইনভেস্টমেন্ট এবং এই ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ, এগুলো নিয়ে আপনার বক্তব্য? জি, থ্যাংক ইউ শফিক ভাই। সো আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করি। সো আমি গত 10-12 বছর ধরে প্রায় $35 মিলিয়ন মতন আমি ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। অ্যান্ড ইটস নট যে আমার পিছনে কোনো ব্যাকিং ছিল, গিয়ে একজনে কথা বলেই চেষ্টা করেছি। সো প্রথম দিকে যেটা হতো সেটা হলো কি, যে বাংলাদেশে আসলে ব্র্যান্ডিংটা ইজ নট দেয়ার। হ্যাঁ, সো বাংলাদেশের ব্র্যান্ডিংটা 2013-14 ছিল যে আচ্ছা এই দেশে অনেক ফ্লাড হয়। হ্যাঁ, এখন হয়তো বা এটা চেঞ্জ হয়ে যেখান থেকে গার্মেন্টস আসে। সো এই ব্র্যান্ডিং সাইডটাতে আমাদের আসলে ফোকাস করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ব্র্যান্ডিং ইজ নট যে আমরা একটা ব্রোশিওর পাবলিশ করলাম কিংবা একটা ডকুমেন্টারি পাবলিশ করলাম অ্যান্ড ইটস ডান। ইটস অ্যাবাউট রিলেশনশিপস। সো আমাদের আসলে we need to support entrepreneurs, or we need to support people who are talking to other investors around the world, যাতে তারা বাংলাদেশের স্টোরিটাকে বুঝাতে পারে। সেকেন্ড যে জিনিসটা আসলে আমাদের গত 3 থেকে 4 বছরে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো গিয়ে যে বাংলাদেশে the number of success cases are very limited. হ্যাঁ, যে মেবি there is a entrepreneurial support till a certain point, কিন্তু তারপরে কিন্তু আসলে সাপোর্টটা পাওয়া যায় না। সো একটা ফরেন ইনভেস্টরের উপরে ডিপেন্ড করে একটা বিজনেস ক্র্যাশ থেকে দাঁড় করানো ইজ মানে ইটস প্রবাবলি নট পসিবল। কারণ লোকাল যে ইকোসিস্টেম যেটা সাপোর্ট করার দরকার, ব্যাংকিং ইকোসিস্টেম কিংবা গভর্নমেন্টের ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমগুলা ইজ স্টিল ভেরি ইমেচিওর। হ্যাঁ, এবং এই ব্যাংকিং সেক্টরের আসলে একটা চেকলিস্ট বেসড, ইটস নট যে ব্যাংকিং সেক্টর is not doing risky investment. আমাদের 30-40% of banking assets are gone, right? Some of it is scam, but a part of it is bad investment. হ্যাঁ, সো ওই সেক্টরগুলোতে আসলে স্কিল ডেভেলপমেন্ট কিংবা তাদেরকে কীভাবে আমরা ফোর্স করব টু think about new avenues, I think that needs to be thought out. এখানে যেই জিনিসটা আছে সেটা হলো গিয়ে যে একটা ওভারক্রাউডিংয়ের একটা ব্যাপার আছে, যে সার্টেন সেক্টরস কিংবা সার্টেন গভর্নমেন্ট যদি হিউজ বাজেট ডেফিসিট করে অ্যান্ড হাই ইন্টারেস্ট রেট রাখে, দ্যাট ওভারক্রাউডস দ্য আদার সেক্টরস। মানে হয়তো বা ব্যাংকার্সরা তেমন বেশি এফোর্ট না দিয়েই ভালো ভালো প্রফিট করতে পারতেছে। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাংকারদের তো বিজনেস অ্যানালিসিস করাটাও, ইটস নট জাস্ট দ্যাট দে আর পুলিং দ্য ক্যাপিটাল, they also have to deploy the capital. So এই deployment of capital এর সাইডে আমরা কি করতেছি to increase the strength of our banking sector, এবং এই ব্যাংকিং সেক্টরের উপর ফোকাস করছি কারণ আসলে ব্যাংকিং সেক্টরের উপরেই আমাদের ম্যাক্সিমাম
অ্যাসেটটা আসলে আছে। অন্যান্য দেশে যেটা হয় যে দের আর আদার টাইপস অফ ইনভেস্টর, ইকুইটি ইনভেস্টরের জন্য একটা পিই ফান্ড কিংবা ভিসি ফান্ড, এগুলো কিন্তু এখনো ডেভেলপ করে নেই। তো এই জিনিসগুলোকে আসলে আমাদের শর্ট সার্কিট কিছুটা ভাবে করতে হবে, অথবা ব্যাংকিং সেক্টরে বলতে হবে যে 5% কি 10% অফ দ্য ফান্ড নিডস টু গো টুয়ার্ডস প্রাইভেট ইকুইটি, অথবা ব্যাংকসদেরকে ইকুইটি ইনভেস্টমেন্টে ফোর্স করতে হবে, বিকজ দে আর হোল্ডিং অন টু দ্য ক্যাপিটাল। নাহলে তো আমরা আসলে শর্ট সার্কিট এটাই করতে পারবো না, এবং এই লোকাল সাপোর্টগুলো না আসলে কিন্তু ফরেন ইনভেস্টররা দেশে আসবে না। অ্যান্ড ফাইনালি, লাইক ইফ ইউ টেক দ্য ফার্দার স্টেজ উইচ ইজ যে এক্সিট কি, যে আমাদের যে স্টক এক্সচেঞ্জ, it has not had very as a percentage of GDP it's very very small, and স্টক এক্সচেঞ্জের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো আসলে এতটাই রিজিড যে only the people with bad intention can pass through that rules. কারো যদি ভালো ইন্টেনশন থাকে, I think it's very difficult to pass through the rules, এবং it's very much behind the rules of similar countries around the world. So stock exchange rules গুলাকে রিভিউ করাটা I think is a very very important aspect. And finally, যে জিনিসটা I think is sort of a taboo in Bangladesh, যে আমাদের আসলে যে ফরেক্স পলিসি, যে আমরা দেশের বাইরে ইনভেস্ট করতে পারি না, হ্যাঁ, কিংবা আমরা জাস্ট ওয়ান ওয়ে একটা স্ট্রিট বানিয়ে রেখেছি ফর আওয়ার ফরেন এক্সচেঞ্জ, I think that is at this point hurting us. হয়তোবা 1970s-এ দেখা যেত যে we have to optimize between আলকাত্রা ভার্সেস মেডিসিন, বাট এখন কিন্তু ওই দিন আর নাই। এখন আসলে অনেকভাবেই ক্যাপিটাল দেশের বাইরে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা যদি আমরা লিগালাইজ করতে পারতাম, I think we could project a lot more confidence. So বাংলাদেশ ব্যাংকের যে পলিসি আছে যে দেশের বাইরে ইনভেস্টমেন্ট করা যাবে না, মানে আমি কেন বাসার মধ্যে 1 কেজি গোল্ড বার কিনে রাখবো যখন আমি হয়তো বা S&P 500-এর স্টক কিনতে পারি? সো ওয়াই উই আর নট কনসিডারিং দ্যাট আমাদের অন্য দেশেও আমরা ইনভেস্ট করতে পারি? আমরা ভিয়েতনামে ইনভেস্ট করতে চাই। আমরা ভিয়েতনামে ইনভেস্ট করলে দেশের ক্যাপিটাল স্টক ইমপ্রুভ করবে। আমি যে গোল্ড না কিনে রেখে যদি আমি ভিয়েতনামে কয়েকটা ফ্যাক্টরি দিতে পারতাম, I think that would increase Bangladesh's ROI as a whole. I don't think the problem in Bangladesh is that we don't have the capital. I think the problem is that we are not using the capital well. Thank you. হ্যাঁ, আমরা যেরকম বলছিলাম যে ওয়াসিম অলওয়েজ হ্যাভ ভেরি ইন্টারেস্টিং আইডিয়াস, তবে এটা একটা ঠিক যে মিস্টার বড়ুয়া যেমন বলেছিল যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার, ইফ ইউ ওয়ান্ট মানি টু কাম ইন দেন ইউ হ্যাভ টু মেক ইট অলসো ইজি টু মানি টু গেট আউট। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইনভেস্টমেন্টরা, বাইরে থেকে ইনভেস্টররা যখন দেশে টাকা ইনভেস্ট করতে চায়, তারা কিন্তু এক্সিটটাও খুব ভালোভাবে দেখে, যে সুতরাং আমরা ওটার দিকে অবশ্যই খেয়াল রাখবো। আমাদের হাতে কিছু সময় আছে, এ সময় আমরা এখন আপনাদেরকে, দর্শকদের কাছে ইনভাইট করব যে আমাদের এই ডিস্টিংগুইশ প্যানেলের কাছে যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, তবে অ্যাবাউট 10 মিনিটসের মতো সময় আমাদের হাতে আছে। সুতরাং আমি দর্শকদের মধ্যে কাউকে ইনভাইট করছি, কেউ যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে প্যানেলিস্টদের কাছে। অনেক ধন্যবাদ। আমি প্রথম দুটো প্রেজেন্টেশন মিস করেছি। আমার নাম ফারা কবির, আমি অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর। এখানে যে আলোচনাগুলো হচ্ছিল এগুলো আমরা প্রায় শুনে থাকি, যে এই সমস্যাগুলো সমাধানের দিকে গেলে বোধহয় আর একটু ভালো হবে, এবং আমরা 2-3টা সমাধানের জায়গায় যাচ্ছিলাম। একটা প্রশ্ন আমার থেকেই যায় যে এখন আমরা ইন্টারিমে আছি, আমাদের 8th 5-year প্ল্যান শেষ হয়ে গেছে, ফাইন, উই ক্যান হ্যাভ a 2-year প্ল্যান অ্যাজ টু ease the move towards the 9th 5-year plan. But structural barrier and bureaucratic institutions, ওখানে কি অ্যাড্রেস করবেন? How are you going to hold them accountable? Because every political party says, oh, আমরা policy দেই, implemented হয় না। আমরা policy তৈরি করি, there is no coordination between different ministries. So going forward in 2026, I really want to hear from political parties, what are you going to do different to hold them accountable and ensure that there is coordination?
Because planning ministry, finance ministry, BIDA, we heard about all of them. And believe me, every different dialogue we go to, this is what we are told. Now, as a citizen and maybe as a potential investor, what are you going to do different? যেটা আগামীতে 26 এর পরে we will see যে না আর স্ট্রাকচারাল ব্যারিয়ার নাই, ব্যারিয়ার নাই, আর রেভিনিউ অ্যান্ড ট্যাক্স রেশিওর কথা প্রায় আসে। আমরা যারা প্রফেশনালস এবং আমরা যাদের ফিক্সড ইনকাম, উই অল পে আর ট্যাক্সেস, বাট এন্টারপ্রেনার্স, কর্পোরেটস কখনোই দেয় না, কখনোই কমপ্লিট হয় না। হোয়াট আর ইউ গোইং টু ডু দ্যাটস গোইং টু বি ডিফারেন্ট টু এনকারেজ যে ওরাও যেন ট্যাক্সগুলো দেয়? থ্যাংক ইউ। ধন্যবাদ ফারাহ আপা। এখানে প্রথম প্রশ্নটা তো পলিটিশিয়ানদের উদ্দেশ্য করেই। আমি মনে করি যে আমাদের চিফ গেস্ট আমির খসরু সাহেব, উনি হয়তো এটার কিছু উত্তর দিতে পারবেন, তার অতীত অভিজ্ঞতা আছে এবং সামনেও হয়তো এ নিয়ে কাজ করবেন। কিন্তু এখন প্যানেলিস্টদের মধ্যে কোনো পলিটিশিয়ান, যারা ইয়াং পলিটিশিয়ান এখানে বেশ কয়েকজন আছেন, তারা কি কেউ এটার ব্যাপারে আগ্রহী যে হাউ ডু ইউ ট্যাকেল দ্য ব্যুরোক্র্যাটিক বিস্ট, অর এটাকে কিভাবে করতে যাবেন আপনারা? না, এটা আমি বলছি এটা খারাপ অর্থে না, এটা হলো একটা অত্যন্ত শক্তিশালী জিনিস যেটাকে আমাদের কোঅর্ডিনেশনের অভাবে, এটা কোনো পলিটিশিয়ান কি আগ্রহী? আচ্ছা, ফর এক্সাম্পল, এটা কিন্তু কোনো ডেফিনেটিভ আনসার নাই, অ্যান্ড ইট ডাজ নট হ্যাপেন ইন একদিনে, এটা হবে না। সো ইটস বেসিক্যালি ইনক্রিমেন্টাল। হ্যাঁ, না, ইউ ডোন্ট নো ওয়েন। সো বাট মূল জিনিসটা এখানে যেটা আমরা এখন আলাপ করছিলাম, যে দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল উইল। সো ওই পলিটিক্যাল উইল যদি থাকে, দেন এখন পলিসি হতে পারে, অ্যান্ড অবভিয়াসলি কনসার্ন ইজ অনেক ধরনের পলিসি ইমপ্লিমেন্টেশনে কেমনে হবে। তো দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল উইল প্রথমত। আরেকটা জিনিস হলো কি, আপনার in terms of bureaucracy, I think bureaucratic mindset-টাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতে হবে। It's not just the politicians or the structure or the framework itself. So আপনি এখানে মাইন্ড কন্ডিশনিং, ট্রেনিং, দিস থিংস উইল ম্যাটার। আমি যেটা আগে বললাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু প্লে দ্য রোল অফ ফ্যাসিলিটেটর। তো গভর্নমেন্ট যদি একটা ফ্যাসিলিটেটর রোল প্লে করতে হয়, তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট স্ট্রাকচারটাকে, পুরো ব্যুরোক্রেসি কিন্তু মাইন্ডসেটে চেঞ্জ আনতে হবে। এটা অন্য কেউ করতে পারবে না। সো দিস সামথিং দ্যাট, হ্যাঁ, গভর্নমেন্ট ক্যান অ্যাকচুয়ালি আন্ডারটেক দিস থিংস, বাট ইভেনচুয়ালি আই থিঙ্ক কিছু আপনার কী বলবো, ইন টার্মস অফ আমরা যে ট্রেনিংয়ের কথা বলি, ইন টার্মস অফ কন্ডিশনিংয়ের কথা এগুলো কিন্তু আমাদের ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। সো দে স্টার্ট থিঙ্কিং ডিফারেন্টলি। অ্যান্ড নতুন ইকোনমিক মডেল যেটা আমরা কথা বলছি, উই টকিং অ্যাবাউট বিকজ আমরা আগের সিস্টেমতে যেতে চাই না। সো উই আর টকিং অ্যাবাউট দ্য ডেমোক্রাটাইজেশন অফ দ্য ইকোনমি অ্যাজ ওয়েল, অ্যান্ড ডেমোক্রেসি, এই যে কোয়ালিটেটিভ চেঞ্জেসগুলা কিন্তু ইজ অল পার্ট অফ দিস হোল কমপ্লিট ফ্রেমওয়ার্ক যেটা আমরা আলাপ করছি আর কি। আমি এনসিপি থেকে, আমার নাম খালেদ। we approach this problem in two parts. আমাদের মধ্যে we have been discussing a lot. We do not have a definitive answer. We are trying to arrive to a solution. Number one, there are two parts to this problem. একটা হচ্ছে technical. There are steps that you can take, there are policies that you can take, and then second is behavioral change, যেটা ইসরাফিল ভাই বললো মাত্র। বিহেভিয়ারাল চেঞ্জ উইল টেক টাইম। এটার জন্য আমাদের কাজ করতে হবে, এটার জন্য ট্রেনিং হতে পারে, এটার জন্য কন্ডিশনসগুলো তৈরি করা, সো দ্যাট কন্ডিশনসগুলো মানুষের বিহেভিয়ারকে ইনসেন্টিভাইজ করে ইন আ সার্টেন ওয়ে, এফিসিয়েন্সি গেইনের দিকে যায়। টেকনিক্যালি ইউ লুক অ্যাট সাম সলিউশনস। ওয়ান অফ দ্য সলিউশনস দ্যাট উই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, আমাদের গভর্নমেন্টের মধ্যে অফকোর্স ইনস্টিটিউশনসের সাইলো থাকে, গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো সাইলো। ওয়ান অফ দ্য সাইলোস দ্যাট ইজ অফেন টকড অ্যাবাউট, বিডা, বেজা, আরও কতগুলো ইনস্টিটিউশনস, দে অল ওয়ার্ক সেপারেটলি। আমি অ্যাজ আ বিজনেস আমি যখন তৈরি করতে যাবো, আমার বিজনেসের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়, আবার আমার ইসের জন্য ট্রেড লাইসেন্সের জন্য এক জায়গায় যেতে হয়, তার আগে আবার আমার কাজ করার জন্য নতুন একটা ডিজিটাল আর একটা রেজিস্ট্রেশন শুরু করছে, আর একটা ইনস্টিটিউটের কাছে যেতে হয়। সো ওয়ান থিং ইজ আইডেন্টিফাই দ্য সাইলোজ ইন ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড গভর্নমেন্টকে রিস্ট্রাকচার করা ইন আ ওয়ে সো দ্যাট ইট বিকামস মোর এফিশিয়েন্ট, সো দ্যাট যখন বিজনেসেসগুলো চাচ্ছে তো একটা সমাধান করতে, maybe one stop solution, অথবা যখন গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্টস দে টক টু ইচ আদার, দ্যাটস ওয়ান সলিউশন দ্যাট উই হ্যাভ টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট কীভাবে সাইলোগুলো ভাঙা যায়। সেকেন্ডলি, আমরা যখন ওয়ান কনভারসেশন দ্যাট উই অফেন কিপ অন হ্যাভিং, যে আমাদের যে ব্যুরোক্রেসি আছে, ব্যুরোক্রেসির মধ্যে এই প্রবলেমটা হাউ ডু ইউ ইনসেন্টিভাইজ তাদের মধ্যে যাতে এফিসিয়েন্সি গেইন হতে পারে।
one of the conversations we are having, not আমাদের policy এখন পর্যন্ত, is how do you introduce competitiveness there? Maybe lateral entry might help there. এবং এটা আমাদের করতে হবে. A lot of the challenges of the current time, for example, আমাদের যদি গভর্নমেন্টের মধ্যে থেকে আমরা চিন্তা করি যে এখান থেকে BCS এর মাধ্যমে যারা আসবে ওইখান থেকে we will have an AI expert who is going to bring efficiency, AI introduction এর মাধ্যমে ওই জায়গায়. That's something that we are not going to have. Last গভর্নমেন্টের সময় we have some units যেটা এটা করা হয়, বাট আমাদের এই গভর্নমেন্টের সময় if you introduce a bit more that, আমরা শুধুমাত্র বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ when it comes to maybe investment, but we also need to think about public private partnership when it comes to skills there, when it comes to efficiency gain. So you have to really think about it creatively. The solution is not very sharp. হঠাৎ করে চলে আসবে সেটা না, ইসরাফিল ভাইয়ের সাথে আমি ইকো করি, but we have to keep at it and think about it from both perspectives. One, শুধুমাত্র বিহেভিয়ারাল চেঞ্জই যে আমরা পেয়ে যাবো একদিনে তা না, দ্যাটস অ্যাডাপটিভ চেঞ্জ, বাট টেকনিক্যাল কী কী সলিউশনসগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি যেটার মাধ্যমে বিহেভিয়ারটা স্ট্রাকচার্ড হবে, দ্যাটস সামথিং উই অলসো হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এজ পলিটিশিয়ানস। ধন্যবাদ। হ্যাঁ, এখানে এই প্রশ্নের একটা শর্ট করে একটু সেকেন্ড পার্ট, একটা ফাড়াপার প্রশ্নের একটা সেকেন্ড পার্ট ছিল যে ইন্ডিভিজুয়ালরা আমরা হাই ট্যাক্স পে করছি কিন্তু কর্পোরেট ট্যাক্স কোথায়? আমরা জানি যে আমরা উইক স্টেটের একটা স্টেটের ক্যাপাসিটি যখন উইকনেস থাকে তার একটা বড় ইন্ডিকেশন হলো যে তারা কর্পোরেট ট্যাক্সটা বা যে এই ডাইরেক্ট ট্যাক্সটা এটা তারা এক্সট্র্যাক্ট করতে পারে না। এটা ইন্ডিভিজুয়ালদের ইনকাম ট্যাক্স প্লাস এই ভ্যাট, তারপরে এক্সাইজ, কাস্টমস, এগুলোর উপর দিয়ে এক্সট্রাক্ট করে। কিন্তু কর্পোরেট, কারণ কর্পোরেটরা তো অনেক পাওয়ারফুল, তারা অনেক লিগাল, তার ইয়ে আছে। সুতরাং আমরা হাউ ডু উই অ্যাকাউন্ট ফর দ্যাট? আমরা কর্পোরেট প্রফিট ট্যাক্স, কর্পোরেট বিভিন্ন ট্যাক্সগুলো এটা কেমন করে আমরা এক্সট্রাক্ট করতে পারবো এটা নিয়ে। থ্যাংক ইউ আপা। সো আসলে উই ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, দ্য হুইল হ্যাজ বিন ইনভেন্টেড এলসওয়্যার আর কি। হ্যাঁ, আমরা ধরেন এই কিছুদিন আগে আমি যখন চায়নায় গিয়েছিলাম তখন কিন্তু কোনো কিছুই ট্রানজ্যাকশনস কিন্তু আমি কি ক্যাশে করতে পারছিলাম না, সব কিছু আমাকে অ্যাপ দিয়ে করতে হচ্ছে। ইন্ডিয়াতে যদি যান সেম কন্ডিশন, যত ডেভেলপিং ইকোনমি যাবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন ইভেন একটা ফুচকাওয়ালা পর্যন্ত বা ডাবওয়ালা কিন্তু কি ডাব বিক্রি করছে না উইদাউট দি ডিজিটাল পেমেন্ট সিস্টেম। দিস ইজ দ্য লং টার্ম সলিউশনস, যে আমরা যদি ইউপিআই মানে ইউনিফাইড যে পেমেন্ট ইন্টারফেস এই সিস্টেমে যদি যেতে না পারি তাহলে আমরা ট্রেসেবিলিটি এনশিওর করতে পারবো না একজন ব্যবসায়ীর আসলে প্রকৃত লেনদেন কত। এবং সাথে সাথে জ্যোতি ভাই যে কথাটা বলেছেন, দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ, কারণ এখানে একটা ফিসক্যাল পলিসিতে আপনাকে একটা ট্রেড অফ করতে হবে, কারণ আমাদের ট্রানজ্যাকশন ট্যাক্স অনেক হাই। আর যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার 15% ভ্যাট বাংলাদেশে দেওয়ার মতো আসলে ক্ষমতা আছে? আপনার ইনকাম ট্যাক্স যে রেটটা আছে এটা কি ব্যবসায়ীদের দেওয়ার ক্ষমতা আছে? সব খরচ মিট আপ করার পর এটা আসলে নাই। তাহলে আমাদেরকে ওই যে ট্রাস্টের জায়গাটা কিন্তু এখন আমরা আনতে পারিনি। আজকে যত জায়গায় যান, ছোট ছোট দোকানদার যারা আছে, মালিক সমিতি যারা আছে, তারা একটা ম্যানেজ সিস্টেমে ভ্যাট ট্যাক্স দেয়, ম্যানেজ সিস্টেমে, যেটা অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনের উপর বেস করে না। সো যার কারণে যারা সৎ করদাতা আছেন এগেইন তাদের উপরে কিন্তু বার্ডেনটা বেশি পড়ছে। সো পলিসিতে একটা চেঞ্জ আনতে হবে, ট্রেড অফ করতে হবে, এবং সাথে সিস্টেমকে ইমপ্লিমেন্টেশন আনতে হবে, যেটা ডক্টর নকিবও বলেছেন। কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন ছাড়া এটা কখনোই সম্ভব না, এবং ইফ নট নাও ইট উইল বি নেভার। এবং আমি মনে করি পরবর্তী যারা আসবেন তাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্যোগ, কারণ না হলে এই যে ব্যুরোক্রেসি যে ইস্যুসটা যেখানে আমার আটকে আছে, আপনি এটা ট্রেস করতে পারবেন না যে কোন জায়গায় এটা আটকে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের খুব ডিস্টিংগুইশ একটা প্যানেল ছিল এখানে, আর অনেক কিছু বলার ছিল, অনেক প্রশ্ন ছিল।